তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি। তোমরা যারা আগের এপিসোড দেখো নাই তারা আগের এপিসোডটা দেখে আসো, না হলে কিছুই বুঝতে পারবে না। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, আরে আগের এপিসোড তো প্রায় 1 ঘন্টা প্লাস ছিল। সো পুরোটা যদি ডেমো দিতে চাই তাহলে অনেক সময় লাগবে, এজন্য লাস্টের একটু ডেমো দিয়ে দিচ্ছি। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সুমো তার দলবল নিয়ে ইয়াংকে মারতে এসেছিল, কিন্তু ইয়াং তাকে ভুলভাল বুঝিয়ে সুমোকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার দলের সাঙ্গপাঙ্গরা সুমোকে আবার উস্কে দেয়। তারপর সে তার দলের একটা ছেলেকে ইয়াংয়ের সাথে লড়াইয়ের জন্য পাঠায়, কিন্তু ইয়াং তাকে হারিয়ে দেয়। আর তারপর সুমো তার ছেলেপেলে নিয়ে চলে যায়। তারপর আমরা দেখি অন্যদিকে আমাদের এই সিনিয়র সিস্টারকে দেখানো হয় যে খুব ধীরে ধীরে ইয়াংয়ের রুমে উকি দেওয়ার চেষ্টা করছিল। বেশ কিছুক্ষণ তার রুমটা ভালো করে দেখার পরেও যখন ইয়াংকে তার চোখে পড়ে না, তখন সে তাকে খুঁজতে খুঁজতে ব্যাক সাইডে পৌঁছে যায়। সেখান থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ ভেসে আসছিল। তার মনে হয়েছিল হয়তো ইয়াং কোনো ঝামেলায় পড়েছে, কিন্তু কাছে গিয়ে দেখে সে তো দিব্যি আরামে গোসল করছে। তার সেই হট হট বডি দেখে সে লজ্জায় একেবারে লাল হলুদ হয়ে যায়। গাছের পেছনে লুকিয়ে সে বলে, বেশরম, দিনের বেলা এমন কাপড় খোলে কে গোসল করে? কিন্তু তারপরেও ঠিক ঠোরকিদের মতো চোখ মেলে মেলে তাকে দেখেই যাচ্ছিল। এদিকে ইয়াং নিজের শরীরে থাকা সেই স্টান নিয়ে ভীষণ খুশি ছিল। সে তো সেখানে পানিতে মাছ ধরতে গিয়েছিল, সেটা দেখেই সে আবার লাল হলুদ হয়ে যায় আর তাড়াহুড়ো করে সেখানে পড়ে থাকা একটা কাঠও ভেঙে ফেলে। সেই শব্দে ইয়াং বুঝে যায় যে গাছের পেছনে কেউ না কেউ আছে, কিন্তু কাছে গিয়ে দেখেও সে কাউকেই দেখতে পায় না, আর ব্যাপারটা তার কাছে খুবই অদ্ভুত লাগে। গোসল শেষ করে কাপড় পরতে পরতে ইয়াংয়ের মাথায় একটা আইডিয়া আসে, কেননা এই হার্বসগুলো নিয়ে মিস্টার ম্যাংয়ের কাছে সেল করা যায়। এই চিন্তা আসতেই সে খুব খুশি হয়ে মিস্টার ম্যাংয়ের কাছে পৌঁছে যায়, যিনি ইউজুয়ালের মতো ঘুমোচ্ছিলেন। ইয়াং গিয়েই নিজের পটলি ছুঁড়ে মেরে তাকে ভয় পাইয়ে দেয়। বেচারার তো প্রাণই বেরিয়ে যাচ্ছিল। ইয়াংকে বকতে বকতে বলে, কি করছো? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? তখনই তার নজরে আসে ইয়াংয়ের ব্যবহারটা যেন একটু বদলে গেছে, কিন্তু সেই ব্যাপারে কোনো জবাব দেয় না। সে বলে, তাড়াতাড়ি চেক করুন, দেখুন আমি কতগুলো হার্বস কালেক্ট করেছি। এই হার্বস কালেক্ট করতে গিয়ে তো আমার জীবনই রিস্কে পড়ে গিয়েছিল। সেই হার্বসগুলো দেখতে দেখতে মিস্টার ম্যাং মনে মনে বলে, এগুলো তো ভীষণ হাই গ্রেড হার্বস আর খুবই ভ্যালুয়েবল। কিন্তু এই কথাগুলো সে মনে মনেই বলে, ইয়াংকে শোনায় না। ইয়াংকে সে বলে, এত লো লেভেল জড়িবুটি নিয়ে এসেছো, তাও আবার এত কম। এমন লো কোয়ালিটি হার্বস আনলে আমি তোমাকে 2-এর বদলে 1 কন্ট্রিবিউশন পয়েন্টই দেব। সব হার্বস গুনে দেখা গেলে আমাদের ইয়াংয়ের টোটাল 16 কন্ট্রিবিউশন পয়েন্টস হয়। মিস্টার ম্যাং ইয়াংকে বলে, দেখো, কন্ট্রিবিউশন পয়েন্টস আমি তোমার হাতে হাতে দিতে পারি না, তাই যে হার্বস কিনতে চাও আমাকে জানিও, আমি দিয়ে দেব। ঠিক তখনই হঠাৎ মিস্টার ম্যাং লক্ষ্য করেন ইয়াং চারপাশে তাকাচ্ছে, যেন কোনো সিক্রেট জিনিস বের করতে চলেছে। তারপর সে নিজের কাছে থেকে সেই কেভ থেকে আনা মাশরুম বের করে দেখায় আর বলে, দেখুন আমি কত রেয়ার জড়িবুটি পেয়েছি। এই হার্বস দেখার পর তো মিস্টার ম্যাংয়ের হুশই উড়ে যায়। এর আগে তারা কখনো এত হাই গ্রেড মেডিসিন দেখেনি। মিস্টার ম্যাং তো অবাক হয়ে ইয়াংকে জিজ্ঞেস করছিল, এটা কোথা থেকে এনেছো? ইয়াং খুব খুশি হয়ে বলে, কেভ থেকে। জানেন, তার ভেতরে একটু বড় মনস্টারও ছিল, আমি তাকে মেরেই ফেলেছি। তাড়াতাড়ি বলুন তো এর কন্ট্রিবিউশন পয়েন্ট কত হবে? মিস্টার ম্যাং সুযোগ বুঝে বলেন, তুমি যে হার্বস এনেছো এগুলো খুব লো কোয়ালিটি। যদিও ভেতরে ভেতরে তিনি ভালোই জানতেন এটা আসলে ভীষণ হাই গ্রেড হার্ব আর খুবই ভ্যালুয়েবল, কিন্তু ইয়াংকে বেশি দিতে না চায় বলেই তিনি বলেন এর জন্য শুধু 20 কন্ট্রিবিউশন পয়েন্টস হবে। ইয়াং তখন বলে, মিস্টার ম্যাং, আপনি নিশ্চয়ই মেডিসিন বুকটা ভালো করে পড়েছিলেন তো? তিনি বলেন, হ্যাঁ, আমি তো সারা জীবন ধরে জিনিসপত্র খুব ভালো করেই পড়েছি, বইও ভালো করে পড়েছি। এরপর ইয়াং যে হার্বসগুলো সেল করেছিল সেখান থেকেই সে 10-10 করে হার্বস চাইছিল। মিস্টার ম্যাং বলেন, তাহলে তো তোমার কন্ট্রিবিউশন পয়েন্ট আরও অ্যাড করতে হবে। একটু আগে তো আপনি 2 হার্বসের বদলে কন্ট্রিবিউশন পয়েন্ট দিয়েছেন, তাহলে এখন বেশি কেন নেবেন? সেলিং প্রাইস আর বাইং প্রাইস তো আলাদা হয়, রাইট? এই ভেদাভেদে ইয়াং এখন ভীষণ রেগে যায়। ইয়াংয়ের রাগ দেখে মিস্টার ম্যাং বলেন, তুমি কি তোমার মাস্টারের ওপর সন্দেহ করছো? এগুলো ফিক্সড প্রাইস, আমি কিছু করিনি। ইয়াং মুখ বাঁকিয়ে বলে, চেহারা দেখে তো মাস্টার বলেই মনে হয় না, আর তাছাড়া এই প্রাইস তো আপনি নিজেই বাড়িয়েছেন, আমি জানি। মিস্টার ম্যাং তখন ইয়াংয়ের ওপর চড়াও হয়ে বলেন, তোমার কি জানা আছে এই সেক্টে মোট 300 ডিসাইপল আছে, তাই প্রাইস এমনভাবে রাখা হয়েছে যাতে সবাই কিনতে পারে।
তুমি কি ভেবেছো আমি নিজের খেয়াল খুশি মতো প্রাইস কমাবো বাড়াবো? এই সেক্ট চালাতে টাকা লাগে, আর টাকা এখান থেকেই আসে, তাই এখানে কোনো বার্গেনিং হবে না। বেচারা ইয়াং না চাইলেও মেডিসিন নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বেরোতে গিয়ে সে এক সিনিয়রের সাথে ধাক্কা খেতে খেতেও বেঁচে যায়। এখানে ইয়াং মিস্টার ম্যাংকে অফেন্ড করেই যায়। সে বলে, নিজের রুমের পরিষ্কার আপনি নিজেই করবেন, আমি করব না। মিস্টার ম্যাং তার পেছনে ছুটছিলেন। সেই সিনিয়র ইয়াংকে দেখেই, যার হার্টবিট হঠাৎ খুব দ্রুত হয়ে গিয়েছিল, সে শুধু তাকিয়েই ছিল। মিস্টার ম্যাং তাকে হুঁশে ফেরান। তখন তিনি বুঝতে পারেন এই সিনিয়র ইতিমধ্যেই ব্রেক থ্রু করে ফেলেছে, আর এখন সে নিজের বডি হিল করার জন্য মিস্টার ম্যাংয়ের কাছ থেকে অনেক মেডিসিন নিতে আসবে। অন্যদিকে ইয়াংকে দেখানো হয় যে সব হার্বস আনার পর বুকে যেমন লেখা ছিল ঠিক তেমনই প্রসেস ফলো করে সেই হার্বসের কোয়ালিটি অ্যাবজর্ব করছিল। হার্বসের স্মেল তার খুব ভালো লাগছিল। ঠিক তখনই হঠাৎ তার বডিতে পয়জন ছড়াতে শুরু করে। কয়েক কদম হাঁটার পরেই তার বডি মাটিতে লুটিয়ে পড়ে, কারণ সে তার স্ট্রেংথ অনেক বেশি ইউজ করে ফেলেছিল। এটা বুঝতেই যে তার বডিতে হয়তো পয়জন ঢুকে গেছে, ইয়াং ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই ধীরে ধীরে তার বডি থেকে স্পিরিচুয়াল এনার্জি রিলিজ হতে শুরু করে। সে বুঝতে পারছিল না আসলে কি করা উচিত। তখন সে নিজের কাছে থাকা সেই বুক খুলে দেখে। সেখানে লেখা ছিল ধীরে ধীরে এই হার্বসের পাওয়ার অবজর্ব করতে করতে কাল্টিভেশন করতে হবে। ইয়াং ধীরে ধীরে ঠিক সেটাই করতে থাকে। এর ফলে তার স্পিরিচুয়াল পাওয়ার দ্রুত ইনক্রিজ হতে থাকে, আর চোখের পলকেই সে ফাইনালি ব্রেক থ্রু করে ফেলে। পয়জনের কারণে পেইন ভীষণ হচ্ছিল, কিন্তু সেই পেইন অনুভব করার সাথেই তার স্ট্রেংথও দ্রুত ইমপ্রুভ হচ্ছিল। কাল্টিভেশন কমপ্লিট করার পর ইয়াং যখন ফার্নেস চেক করে, দেখে সেটা পুরোপুরি খালি হয়ে গেছে। হার্বসের সব পাওয়ার অ্যাবজর্ব করার পর সে বলে, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? মনে হচ্ছে আমার 8 কন্ট্রিবিউশন পয়েন্ট কম পড়ে গেছে। কন্ট্রিবিউশন পয়েন্ট নিয়ে সে বেশ চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে আমাদের দেখানো হয় সিনিয়র সোমুকে, যে নিজের কল্পনায় সেই শপকিপারের মেয়েকে কিস করছিল। কিন্তু রিয়ালিটি ছিল একেবারেই আলাদা। সে নিজের এক চামচাকে ধরে তার ঠোঁটে চুমু দেওয়ার চেষ্টা করছিল। বেচারা নিজের সম্মান বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। সে চিৎকার করে সিনিয়রকে জাগিয়ে বলে, ব্রাদার, আপনি কি করছেন? সোমু ঘুম থেকে উঠে সামনে নিজের চামচাকে দেখে দুজনেরই বমি বমি লাগে। এই ভেবে যে ইউটিয়ান যদি চিৎকার করে না জাগাতো, তাহলে তারা অলমোস্ট কিস করেই ফেলত। সোমু তখন চেঁচিয়ে সবার দিকে বলে, তোমরা সবাই আধি রাতে আমার রুমে কি করছো? সবাই খুব ইনোসেন্ট ভঙ্গিতে বলে, বস, আপনিই তো আমাদের ডাকিয়েছিলেন প্ল্যানিং আর প্লটিং করার জন্যে। একটু ভাবার পর সোমুর মনে পড়ে যায়, ও হ্যাঁ, সে নিজেই তো তার সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে প্ল্যান বানানোর জন্য এদের ডেকেছিল। সে সবাইকে বলে, তাহলে তাড়াতাড়ি বলো, ওই ইয়াংয়ের ব্যাপারে কি করা হবে। তাদের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলে, বস, এখন আর চিন্তা করবেন না। 4 দিন পর আমি তাকে চ্যালেঞ্জ করব, আর ভালো মতো মজা চুকিয়ে দেব। তার হাড় পাঁজর ভেঙে দেওয়ার পর আমি তাকে আপনার সামনে নতজানু করাবো। এই আইডিয়া শুনে সোমুর রাগ একেবারে মাথায় উঠে যায়। সে সেই ছেলেটাকে বলে, তুই কি ভেবেছিস আমি কি ওই বোকা ছেলেটার জন্য 4 দিন ওয়েট করব? আমাকে এমন কোনো আইডিয়া বল যেটা আমি কালকেই অ্যাপ্লাই করতে পারি। আর যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ আমাকে একটা ভালো আইডিয়া না দিচ্ছে, ততক্ষণ তোমাদের কেউই আজ ঘুমোবে না। এই হুমকি শুনে সবার মুখের রং উধাও হয়ে যায়। ঠিক তখনই ইউতিন সামনে এগিয়ে এসে বলে, সিনিয়র ব্রাদার, আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। আর তারপর সে তার কানে কানে পুরো প্ল্যানটা ডিসকাস করে দেয়। সোমুর ইভিল স্মাইল দেখেই বোঝা যায় এই প্ল্যানটা তার ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট মর্নিংয়ের সিন দেখানো হয়, যেখানে আমাদের ইয়াং পরিষ্কার করছে। কর্টইয়ার্ড ঝাড় দিতে দিতে সে নিজের মনেই বলে, গতকালের প্র্যাকটিসের কারণে আমার পাওয়ার খুব দ্রুত বুস্ট হয়েছে, তাই আজও তাড়াতাড়ি কাজ শেষ করে আমি দ্রুত প্র্যাকটিস শুরু করব। সে নিজের কাজে মগ্ন ছিল। ঠিক তখনই ইউতিন সামনে এসে বলে, ব্রাদা ইয়াং। তাকে দেখে ইয়াং একটু চমকে যায় আর বলে, কি কাজ, তাড়াতাড়ি বলো। ইউটিন তখন তেল মাখাতে মাখাতে বলে, ব্রাদা ইয়াং, আপনি তো সুমো সিনিয়রকে দারুণ মজা চাখিয়েছেন। আপনি তো সত্যিই খুব অ্যামেজিং। নিজের প্রশংসা শুনে ইয়াং মনে মনে ভাবছিল, এ তো সুমোর বিশ্বস্ত লোক, তাহলে হঠাৎ আমার প্রশংসা কেন করছে? নাকি হঠাৎ করে তার হৃদয় পরিবর্তন হয়ে গেছে? সে সরাসরি জিজ্ঞেস করে, তুমি আমার প্রশংসা কেন করছো? তোমারও কি সুমো পছন্দ নয়? ইউটেন বলে, হ্যাঁ, ও আমাকে একদমই ভালো লাগে না। ও আমাকে খুব বিরক্ত করত, তাই আমিও ওর থেকে বদলা নিতে চাইতাম। কিন্তু তুমি তো ওর চামচাকে মেরে আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছ।
ইয়াং বুঝতে পারছিল না সে হঠাৎ রাতারাতি এত প্রশংসা কেন করছে। আরও কথা বের করানোর জন্য ইয়াং বলে, তোমারও কি সুমো খুবই নিম্নমানের ছেলে বলে মনে হয়? 1 নম্বরের ফাঁকিবাজ, জেদি, অহংকারী আর চামচাদের নিয়ে ঘোরে। এই কথা দূর থেকে শুনে আমাদের সুমোর ভীষণ গায়ে লাগে। তার তো ইচ্ছে হচ্ছিল গিয়ে ইয়াংয়ের মুখ ভেঙে দেয়, কিন্তু তার সাথীরা তাকে থামিয়ে বলে, আরে ব্রাদার, আপনি কি করছেন? একটু শান্ত হন, নইলে আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে বানানো প্ল্যান সে নষ্ট করতে চায় না, তাই রাগ গিলে ফেলে। এখানে না চাইলেও ইউটিনকে নিজের একমাত্র বসের বদনাম করতে হয়। সে বলে, হ্যাঁ, আমিও ওকে খুব খারাপ মনে করি, আর কেনই বা ভালো লাগবে। সিনিয়র হয়েও মেয়েদের উত্ত্যক্ত করে, একটার পর একটা মেয়ের দিকে নজর যায়, জুনিয়র্সদের বুলি করে, আর নিজের সাথে এত বড় গ্যাং নিয়ে চলে। জানো, সেই গ্যাংয়ে থেকেও আমার কোনো সম্মান নেই, ওরা আমাকে কিছুই মনে করে না। নিজের এত বড় বড় প্রশংসা নিজের বিশ্বস্ত চামচার মুখে শুনে সুমোর বুক ফেটে যাচ্ছিল। তবুও নিজেকে সামলে সে ভাবে, একবার আমার প্ল্যান সফল হোক, তারপর ইয়াং, তোকে এমন মজা চাখাবো যে তুই মাসখানেক বিছানা থেকে উঠতে পারবি না। সুমোর চামচা নিজের দিক থেকে ইয়াংকে ফাঁসানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু ইয়াং তার হাত ধরে টেনে বলে, চলো একসাথে গিয়ে বদলা নিই। এতে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে বলে, কি বলছেন ইয়াং ব্রাদার, আপনি জানেন আমি এতটা পাওয়ারফুল নই যে ওদের সাথে ফাইট করতে পারি, তাই তো আপনার কাছে এসেছি। আপনার টেকনিক্স তো দারুণ, আপনি কি আমাকে শেখাতে পারবেন? আমি এখানে আপনার কাছ থেকে শিখতে চাই। আপনার সেই মুভসগুলো ছিল একেবারে অসম, পাওয়ারফুলের সাথে স্পিডে ভরা। রেসপেক্টফুল ফ্ল্যাটারি। এই কথা বলতে বলতে ইউটেন তাকে গ্রিট করতে থাকে। এমন রেসপন্স দেখে ইয়াং বলে, সত্যি কি আমার মুভস এতটা দারুণ ছিল? সে ইউতিনকে বলে, আমি তো শুধু জ্যাঙ্গুকে হারিয়েছি যে খুব ওভার কনফিডেন্ট ছিল, আমার মুভস ততটা অ্যামেজিং নয়। নিজের মনে ইউতিন ভাবছিল, তুই যদি লাকি না হতি তাহলে জ্যাঙ্গুকে হারাতে পারতিস না, আর আজ আমাকে এভাবে তোর সামনে নুয়ে অভিনয়ও করতে হতো না। নিজের রাগ সামলে সেই ইয়াংকে বলে, ব্রাদার, প্লিজ আমাকে আপনার মুভস শিখিয়ে দিন, আমি আপনার অ্যাডভাইস নিতে এসেছি। ইয়াং চুপচাপ তার এই নাটক দেখছিল। তখন সে মনে মনে ভাবে, এভাবে কোনো রেসপন্স পাচ্ছি না, মনে হচ্ছে আমাকে আরও একটু প্রেশার দিতে হবে। এটা বলার পর সে একেবারে নাটক শুরু করে দেয়, বলে যে যদি তুমি আমাকে না শেখাও তাহলে আমি এখানেই অজ্ঞান হয়ে যাব, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তার এমন বাঁকাচাপটা মুখভঙ্গি দেখার পর ইয়াং বলে ওঠে, তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? ডাক্তারের কাছে যাও না। কিন্তু সে তো তখনও তার হাত ধরে রেখে বলছিল, ব্রাদার, শুধু আপনিই আমাকে ঠিক করতে পারেন, আমাকে এটা নিজের মুখে শিখিয়ে দিন, আমার সঙ্গে প্র্যাকটিস করুন। ইয়াং জানতো এভাবে সে সহজে যাবে না, তাই তাকে কিছু একটা ভাবতেই হবে। তাই সে ইউতিনকে বলে, একটা কাজ করো, তুমি জ্যাঙ্গুর কাছে যাও আর ওকে সেভাবেই মার দাও। আমার অ্যাট্যাক্সের কারণে ও আগেই আহত, তুমি যদি ওকে পেটাও তাহলে খুব সহজেই জিতবে আর তোমার বদলাও পূরণ হয়ে যাবে। কিন্তু ইউতিন তো হাত ধুয়ে তার পেছনে পড়ে যায়, বলে, ব্রাদার, তার আগে আমি একটা জিনিস কনফার্ম করতে চাই, তাহলে কি আমি আপনার সঙ্গে প্র্যাকটিস করতে পারি? ইয়াং না চাইলেও তার জন্য রেডি হয়ে যায়। তবে সে বলে, আমার কন্ট্রিবিউশন পয়েন্টস খুবই কম, আমি যদি জিতি তাহলে তোমাকে আমাকে পয়েন্টস দিতে হবে। কিন্তু ইউপিনের মনে হচ্ছিল সে ইয়াংকে হারিয়ে দেবে, তাই সে বলে, তুমি জিতো বা হারো, আমি তোমাকে কন্ট্রিবিউশন পয়েন্টস অবশ্যই দেব। শেষ পর্যন্ত আপনি আমার এত হেল্প কেন করছেন? আর মনে মনে ভাবছিল, তোমাকে পেটানোর জন্য কয়েকটা কন্ট্রিবিউশন পয়েন্টস তো দিতেই পারি। এর আজেই যখন তাদের দুজনের ফাইট শুরু হওয়ার কথা, ইয়াং তাকে থামিয়ে বলে, 1 মিনিট, তোমার কাল্টিভেশন লেভেল তো আমার থেকে 3 লেভেল উপরে, তাই না? তাহলে তুমি আমার সঙ্গে কিভাবে ফাইট করতে পারো? এটা তো সেক্ট রুলের বিরুদ্ধে যাবে। ইউতিন তখন ধরা পড়ে যায়। সে ভাবে, এটা কিভাবে জানলো যে আমার লেভেল ওর থেকে বেশি? তারপর নিজের ছোট্ট মাথার ঘোড়া ছুটিয়ে বলে, ব্রাদার, গত বছর আমি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, যার ফলে আমার কাল্টিভেশন লেভেল নিচে নেমে যায় আর আমি উইক হয়ে যায়। তাই যদি দেখা যায় আমরা দুজন সেম লেভেলে আছি তাহলে ফাইট করা যায়। এটা বলে ইউথেন আবার ফাইটের জন্য রেডি হয়ে যায়। কিন্তু ইয়াংয়ের এখনও একটা প্রশ্ন ছিল। সে বলে, আমার আরও কিছু জিজ্ঞেস করার আছে। এটা দেখেই সমুর ধৈর্য পুরোপুরি শেষ হয়ে যায়। তার তো মনে হচ্ছিল সে ইয়াংয়ের গলা চেপে ধরবে, এই ফাইট কেন করছে না। তার চামচারা কোনো রকমে তাকে কন্ট্রোল করে, না হলে সে সত্যিই তাকে মেরে ফেলত। ইয়াং তখন ইউথিনকে বলে, সিনিয়র ব্রাদার, আপনি কি আমাকে বলতে পারেন যে আপনি আমাকে ঠিক কত কন্ট্রিবিউশন পয়েন্টস দেবেন যাতে পরে কোনো হেরফের না হয়? ইউথিন বলে, তুমি যত চাও আমি তোমাকে তত দেব, আমার উপর বিশ্বাস রাখো। কিন্তু ইয়াং বলে, না, আগে কনফার্ম করে বলুন আপনি কত দেবেন। সে বলে, ঠিক আছে, 1 পাঞ্চের 10 গুণ। কিন্তু সে তো বলছিল যে তার কাছে এর থেকেও ভালো প্ল্যান আছে।
তারপর সে তার কানে কানে কিছু ফিসফিস করে বলে, যার ফলে দুজনেই অ্যাগ্রি হয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়, কারণ ইয়াং যে জিনিসটা আনতে বলেছিল সেটা আনতেই তাকে যেতে হবে। সে বলেছিল, এখান থেকে যেও না, আমি একটু পরেই ফিরে আসছি, ওকে? তার চলে যাবার পর ইয়াং ভাবছিল, এই দুনিয়ায় কি সত্যি এমন মানুষও আছে যারা আমার হাতে মার খাবার বদলে আমাকেই টাকা দিতে চায়? সে বলে, ব্যাপারটা বেশ অদ্ভুত ঠিকই, কিন্তু ছাড়ো, যেহেতু আমারই লাভ হচ্ছে তাহলে বেশি ভাবার কি আছে। এই ভাবনা নিয়ে সে নিজের কাজে বিজি হয়ে যায়। এদিকে অন্যদিকে আমরা ইউদিথিনকে দেখি, যে একটা ব্যাগ ভর্তি এলেক্সের নিয়ে ইয়াংয়ের কাছে যাচ্ছে, কারণ ইয়াং কন্ট্রিবিউশন পয়েন্টসের বদলে এলেক্সের চেয়েছিল। সে পুরো পথ জুড়ে ওই পটলি নিয়ে যেতে যেতে বলছিল, অভদ্র ছেলেটা আমার থেকে এতগুলো হার্বস চেয়েছে, পুরো 20 কন্ট্রিবিউশন পয়েন্টস চলে গেল এর জন্য। আমার ভীষণ রাগ হচ্ছে, আর এই সব রাগ আমি ওকে মেরেই নামাবো। সে তাড়াতাড়ি ইয়াংয়ের কাছে পৌঁছে বলে, জুনিয়র ব্রাদার, দেখো, তুমি যা যা চেয়েছিলে সবই আমি নিয়ে এসেছি। এখন কি আমরা ফটাফট ফাইট শুরু করতে পারি? এবার আমাদের ইয়াংও রেডি হয়ে যায়, কারণ তার যা দরকার ছিল তা সে পেয়ে গেছে। সে বলে, ঠিক আছে, আগে আপনি শুরু করুন। এই দিকে ইউথেনের তো এটাই দরকার ছিল। সে সঙ্গে সঙ্গে শুরু করে দেয় তার পাঞ্চেস, কেকস আর ফিস্ট ব্যারেজ। ইয়াং খুব সহজেই তার সব অ্যাট্যাকস ব্লক করে নেয়। এটা দেখে ইউথিন একদম শক্তিশালী একটা ফিস্ট তৈরি করে তার বুকে আঘাত করে, কিন্তু পাঞ্চ মারার পরেই তার নিজের হাতটাই অবশ হয়ে যায়। সে বলে ওঠে, এটা কি পাথরের মতো সলিড বডি? আমার তো হাতই ভেঙে গেল। তখনই সে বুঝে যায় যে ইয়াংকে হালকা করে নেওয়া যাবে না। তাই সে উইন্ড ফ্লো নামের টেকনিক ব্যবহার করে নিজের বডি থেকে স্পিরিচুয়াল এনার্জি রিলিজ করতে শুরু করে। তার কাল্টিভেশন লেভেল যেহেতু অনেক হাই ছিল, তাই তার স্পিডও ছিল ভীষণ ফাস্ট। সেই স্পিড ব্যবহার করে সে ইয়াংয়ের চারপাশে ঘুরে ঘুরে পাঞ্চেস মারছিল। আর ইয়াংকে দেখা যায় সে উইন্ড ব্লো টেকনিকের ভেতরেই দাঁড়িয়ে পুরো মুভমেন্টটা বেশ উপভোগ করছে। তার একদমই কিছু যায় আসে না। অথচ এখানে ইউথেনের হাত দুটো পুরো লাল হয়ে গেছে। সে বুঝতেই পারছে না তার এত পাওয়ারফুল টেকনিক এই ছেলেটার গায়ে একটা আঁচড়ও দিতে পারল না, যেখানে মানুষ তো এর আঘাতে আধমরা হয়ে যায়। এই দিকে আমাদের ইয়াং ভাবছিল, আমার কত সলিড বডি হয়েছে। তার মানে স্যাঙ্গুকে সে কোয়েন্সিডেন্সে নয়, বরং পাওয়ার দিয়েই হারিয়েছিল। নিজের সলিড বডি ফিল করতে করতে সে একটু গর্বও করতে শুরু করে। এতগুলো অ্যাটাকস করার পর ইউথিনের সময় শেষ হয়ে যায়। এবার ইয়াংয়ের পালে ছিল তাকে মারার। ইয়াং একটা ইভিল স্মাইল দেয়, আর ইউথেনের শ্বাস ভারী হয়ে আসে। ভাবে, এখন আমার কি হবে? ইয়াং একটা দুর্দান্ত জাম্প দেয়, যেটা সে ডজ করে নেয়, কিন্তু হাদের কাছে পাওয়া সুযোগ কেউ এত সহজে ছেড়ে দেয় নাকি? ইয়াং পিছন থেকে পৌঁছে তাকে এমন জোরালো কেক মেরে নিচে আছড়ে ফেলে যে বেচারার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তার তো নানি মনে পড়ে যায়। এরপর আমাদের ইয়াং তার উপর চেপে বসে একের পর এক জোরে জোরে পাঞ্চেস মারতে থাকে। একটু ভেবে দেখো, যে পাঞ্চেস দিয়ে সে 3rd লেভেলের স্পিরিচুয়াল স্পাইডারকে মেরে ফেলেছিল, সেই পাঞ্চেসে বেচারা ইউথেনের কি অবস্থা হচ্ছিল। সে কাতর গলায় বলে ওঠে, ভাই, আমাকে মেরে ফেলবে নাকি? আমি গিভ আপ করছি, প্লিজ জুনিয়র ব্রাদার, আমাকে ছেড়ে দাও। তার এই যন্ত্রণা ভরার রিকোয়েস্ট শোনার পর ইয়াং তাকে ছেড়ে দিয়ে বলে, চলো, এবার আমি জিতেছি, কিন্তু আপনার প্র্যাকটিস দেখে মনে হচ্ছে আপনি ওয়াঙ্গোকে হারাতে পারবেন না। তবে কোনো কথা নেই, নেক্সট টাইম যদি আবার প্র্যাকটিস করতে ইচ্ছে হয় আমার কাছে চলে আসবেন। আপাতত তো আমি জিতেছি, তাই এই হার্বস আমি নিয়ে যাচ্ছি। ওকে, বাই। তার চলে যাওয়ার পর বেচারা ইউথেন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, এক তো আমার কন্ট্রিবিউশন পয়েন্টস চলে গেল, আমি মার খেয়ে আধমরা হয়ে গেলাম, আর এখন ফিরে গেলে সিনিয়র ব্রাদার আমাকে বকাবকি করবে। আমার সাথেই কেন এত খারাপ হওয়ার কথা ছিল? কারণ আপনি যে এত ইভিল প্ল্যান বানিয়েছিলেন। দূর থেকে সোমু এই সব কিছু নিজের চোখে উইটনেস করছিল। সে ভেবে অবাক হয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত ইয়াং কিভাবে ইউথেনকে হারালো। তার চামচারা বলে, সিনিয়র ব্রাদার, সে তো বডি টেম্পারিং গ্র্যান্ডের 7th লেভেলে আছে। এটা শুনে সোমু একেবারেই বিশ্বাস করতে পারছিল না। সে বলে, আমি তো 100 বছরের হিস্ট্রিতেও কখনো শুনিনি যে কোনো বাচ্চা নিজের থেকে 3 লেভেল হাই লোককে মেরে ফেলে দিয়েছে। তাদের হিসেবে আমাদের ইয়াং তো 3rd লেভেলের বডি টেম্পারিং রেলমে আছে, তার মানে সে তার থেকে 4 লেভেল নিচে। তাহলে সে কিভাবে তাকে হারাতে পারে? এই ভাবনা চিন্তায় সে যখন পুরোপুরি অস্থির, তখনই কেউ পেছন থেকে তার কাঁধে ট্যাপ করে। পিছনে ঘুরে দেখে এ তো ইয়াং। ইয়াং সোমুকে থ্যাংক ইউ বলতে বলতে বলে, থ্যাংক ইউ সিনিয়র ব্রাদার, আপনি আমার জন্য পুরো সেট আপ করেছিলেন, যার জন্য আমি এতগুলো হার্বস পেয়ে গেলাম। নেক্সট টাইম যদি কাউকে পাঠাতে চান তাহলে আমাকে আগেই জানাবেন, আমি খুশি মনে তাদের সঙ্গে ফাইট করে নেব, আমার কোনো সমস্যা নেই। এটা শুনে সোমু চমকে বলে, তুই কিভাবে জানলি যে ওকে আমি পাঠিয়েছিলাম? ইয়াং একদম লুকোছাপা না করে বলে দেয়, কাল যখন ও আপনার সঙ্গে এসেছিল আমি ওকে দেখে নিয়েছিলাম।
আমার কাছে হয়তো তেমন কিছু ভালো নেই, কিন্তু হ্যাঁ, আমার মেমরি খুব ভালো। এটা বলতে বলতে সে সোমুকে খোঁচা দিচ্ছিল। দাঁত চেপে বলে, তার মানে তুই ইচ্ছে করেই আমাকে নিজের প্ল্যানে ভাসিয়েছিস। কিন্তু ইয়াং খুব ইনোসেন্ট ভঙ্গিতে উত্তর দেয়, আমি কবে প্ল্যান বানালাম? প্ল্যান তো আপনি বানিয়েছিলেন, আমি তো শুধু সেটাই ফলো করছিলাম। এরপর সে তাদের বলে, আপনার দিন ভালো কাটুক, আমি চলছি। ইয়াংয়ের এই ধরনের অ্যাটিটিউড আর বিহেভিয়ারের কারণে সুমো ভেতরে ভেতরে ভীষণভাবে জ্বলে উঠেছিল, কিন্তু এখন সে কিছুই করতে পারছিল না। তাই রাগে ক্ষোভে শুধু তার নামটাই বারবার নিচ্ছিল। এই এপিসোডের শুরুতে আমাদের ইয়াংকে দেখানো হয় যে কাল্টিভেশন করছিল। সে সেই হার্বস ব্যবহার করছিল যেগুলো সে জিতে এনেছিল। এই হার্বস ব্যবহার করার ফলে তার কাল্টিভেশন খুব দ্রুত ইমপ্রুভ হচ্ছিল। স্পিরিচুয়াল এনার্জি তার শরীর থেকে রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সে জানায় যে সে বডি টেম্পারিংয়ের 7th লেয়ারে পৌঁছতে চলেছে। এর সাথে সাথে তার বডি এখন উইন্ড ব্লো নামের সেই টেকনিক ব্যবহার করতে পারবে। পাশাপাশি তার বডি অরা আগের থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। 7 থেকে 9th লেভেল পর্যন্ত সে উইন্ড ব্লো টেকনিক ভালোভাবে ব্যবহার করতে পারবে। 9th লেভেলের পরে তার বডি ফায়ার এনার্জি রিলিজ করতে শুরু করবে, যার ফলে সে হেভেন আর আর্থেল এনার্জি ব্যবহার করতে পারবে। ইয়াং আমাদের জানায় যে ফাইট করার কারণেও তার বডি প্র্যাকটিস দ্রুত ইমপ্রুভ হচ্ছে। সে ধীরে ধীরে নিজের ফোকাস বাড়িয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত 7th লেভেল অ্যাচিভ করার পর সে নিজের বিছানায় লাফিয়ে উঠে বলে, কামাল হয়ে গেছে। তার বিশ্বাসই হচ্ছিল না যে ছেলে 3rd লেভেলে আটকে ছিল সে এখন 7th লেভেলে পৌঁছে গেছে। এখন ইয়াং আর প্র্যাকটিস থামাতে চায় না, সে নিজের পাওয়ার আরও ইনক্রিজ করতে চায়। তাই সে বাকি সব হার্বস জ্বালিয়ে আবার কাল্টিভেশনে বসে যায়। দূর থেকে তাকে এত দ্রুত কাল্টিভেশন ইমপ্রুভ করতে দেখে সুমো যে তার ওপর নজর রাখছিল বলে ওঠে, কোনো মনস্টার এসে এর ওপর ভর করেছে? এটা এত দ্রুত ব্রেক থ্রু করছে কিভাবে? সকালে তো একে 5th লেভেলে দেখেছিলাম, আর এখন হঠাৎ 7th লেভেলে পৌঁছে গেছে। সুমো সেখানে তার পুরো গ্যাং নিয়ে এসেছিল। সবাই মাস্ক পরে চুপি চুপি ইয়াংয়ের উপর নজর রাখার প্ল্যান করেছিল। ইউদিতিন বলে, বস, এটা কি আমাদের শোভা দেয় আমরা আধি রাতে এই ফালতু ছেলেটার উপর নজর রাখছি? আপনি চাইলে ওকে কাল্টিভেশন কমপ্লিট করার পর সকালে চ্যালেঞ্জ করে ভালো করে এর ধোলাই দিতে পারেন। ইউটনের কথা শুনে সুমো বলে, পাগল হয়েছিস নাকি? যেভাবে এটা তোর খাটিয়া খাড়া করেছে, তোর কি মনে হয় কাল্টিভেশন শেষ করার পর এটা আমাকে মারবে না? আমি সুমো, এর হাতে মার খাওয়ার পর সবার সামনে আমার কি ইজ্জত থাকবে? তাই আমি যে প্ল্যান বানিয়েছি আমরা সেটাই ফলো করব। এরপর আমরা জানতে পারি সুমোর প্ল্যান কি। ইয়ন বলে, সিনিয়র ব্রাদার, আমরা যদি চুপি চুপি গিয়ে পিছন থেকে মারি তাহলে আমাদের ইজ্জত কি থাকবে? লোকজন জানলে বলবে আমরা এত বড় ইললিগাল কাজ করেছি, স্নেক অ্যাটাক করেছি। কিন্তু সুমো সবাইকে ধমক দিয়ে বলে, এইসব বকবক বন্ধ করো। আমার শুধু জানতে হবে ও এত দ্রুত কাল্টিভেশন ইমপ্রুভ করছে কিভাবে। তাই আমাদের শুধু ও ঘুমানোর অপেক্ষা করতে হবে। ও ঘুমালেই আমরা যাব, ওকে মেরে বস্তায় ভরে দেব। তারপর পুরো বাড়ি তল্লাশি করে দেখব এমন কোন জিনিস আছে যার ব্যবহারেই এর কাল্টিভেশন ইমপ্রুভ হচ্ছে। ওদের এখনও ভয় পেতে দেখে সে বলে, চিন্তা করো না, আমার গ্র্যান্ডফাদার সেকেন্ড এল্ডার। যাই হোক, দায়িত্ব আমি নেব। যদি কেউ জানতে পারে আমার ওপর দোষ চাপিয়ে তোমরা পিছন থেকে সরে যাবে, ঠিক আছে? এটা শুনে তার চামচাগুলো রেডি হয়ে যায়, কিন্তু আত্মবিশ্বাস তখনও পুরো আসেনি। তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলে, তোমাদের কি মনে হয় তোমরা সবাই মিলে ইয়াংক্যাংকাইকে মারতে পারবে? সবাই একসাথে ঘাড় নেড়ে না বলে দেয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর সুমোর মনে হয় ইয়াংকাংকাই ঘুমিয়ে গেছে। তাই সে তার 2 চামচাকে এগিয়ে পাঠিয়ে বলে, গিয়ে দেখো ও ঘুমিয়েছে কিনা, আর ঘুমিয়ে থাকলে ওকে ভালো করে মারো। ওরা দুজন এগোয়ে কিন্তু ইয়াংয়ের বাড়ির সামনে পৌঁছতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সুমো বুঝতে পারে না কোনো অ্যাটাক ছাড়াই ওরা কিভাবে হিট হয়ে পড়ে গেল, কিন্তু ইউথিয়ানের মাথা খুব শার্প ছিল। সে বুঝে যায় এই 2 চামচা অভিনয় করছে যাতে ইয়াংকে মারতে না হয়। সে বলে, ব্রাদার, আপনি সামনে যাবেন না, কোনো ডেঞ্জার থাকতে পারে, আমি গিয়ে চেক করি। তারপর সে মনে মনে বলে, আমাকেও অ্যাক্টিং করতে হবে, না হলে ওরা আমাকে ভাসাবে। সেখানে গিয়ে সে দেখে সত্যি ওরা অভিনয় করছে। তাই সেও এমন অভিনয় করতে শুরু করে যেন কোনো পয়জনাস গ্যাসের এফেক্ট হয়েছে। সে বলে, সিনিয়র ব্রাদার, এখান থেকে চলে যান, না হলে আপনাকেও এই গ্যাস এফেক্ট করবে। সুমো বোকা হলেও এতটা নয়। সে গিয়ে সবাইকে কিক মেরে জাগাতে থাকে আর বলে, আমার সামনে অভিনয় করছো? ওদের ভালো করে ক্লাস লাগানোর পর সে ডিসাইড করে সে নিজেই গিয়ে ইয়াংকে শিক্ষা দেবে। কিন্তু সে লাঠি তুলে ইয়াংয়ের দরজা হালকা করে ওপেন করতেই ইয়াং যে মেডিসিন অ্যাবজর্ব করছিল তার স্মেল ওদের কাছে পৌঁছে যায়।
এখন তো তোমরা জানোই ওই গ্যাস পয়জনাস, তাই সুমো স্মেল করা মাত্রই মাটিতে লুটিয়ে পড়ে। তার এই অবস্থা দেখে 3 চামচা বলে, বস, আপনি তো আমাদের বলেছিলেন অ্যাক্টিং না করতে, আর এখন আপনি নিজেই অ্যাক্টিং করছেন। কাছে গিয়ে বলে, বস, আপনার অ্যাক্টিং তো সত্যিই খুব রিয়েল। সুমো, যার সত্যি পয়জনের কারণে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ওদের মারতে মারতে বলে, গোচু, এখানে সত্যিই পয়জনাস গ্যাস আছে, তাই আমি এফেক্ট হচ্ছি। দেখ, আমার চোখ লাল হয়ে গেছে। দরজা ওপেন থাকার কারণে ধীরে ধীরে স্মেল ওদের কাছেও আসতে থাকে। হঠাৎ সবার চোখ লাল হয়ে যায়, আর তারা নিজের উপর কন্ট্রোল হারিয়ে একে অপরের সাথে ফাইট করতে শুরু করে। ইউতিয়ান আর সুমো, যারা একে অপরের সাথে লেগেছিল, তারাও একে অপরকে মারতে শুরু করে। রাতের অন্ধকারে এই ধরনের শোরগোল ইয়াংয়ের কানেও পৌঁছে যায়। সে নিজের ফার্নেসে লুকিয়ে বলে, ভালোই হয়েছে, অল্পের জন্য বেঁচে গেলাম। আজ এই পয়জনাস গ্যাসই আমাকে বাঁচিয়েছে। নেক্সট মর্নিংয়ে আমরা দেখি অনেক বাচ্চা আরিনাতে প্র্যাকটিস করছে। ইয়াং সেখানে তাদের সাথে প্র্যাকটিস করার জন্য পৌঁছে যায়, কারণ আগের রাতে সে বুঝে গিয়েছিল ফাইট করার কারণেও তার কাল্টিভেশন দ্রুত ইমপ্রুভ হয়। সেখানে থাকা বাচ্চারা তাকে দেখে ঠাট্টা করে বলে, সিনিয়র ব্রাদার, আপনি এখানে কি করতে এসেছেন? সাফাই এই কথার জবাবে বলে, সাফাই তো আমি অনেক আগেই করে ফেলেছি। এই মুহূর্তে তো আমাকে তোমাদের সাথে প্র্যাকটিস করতে হবে। এটা শুনে তাদের মনে হলো যেন সুযোগ হাতে এসে গেছে। সবাই একসাথে ইয়াংয়ের সামনে এসে বলল, চলো একসাথে ফাইট করি। সবাই একযোগে এগিয়ে গিয়ে তার ওপর অ্যাটাক করতে যাচ্ছিল। তখন ইয়াং তাদের থামিয়ে বলে, আগে তোমাদের সাথে সেক্ট রুল নিয়ে একটু ডিসকাস করি। সেক্ট রুল অনুযায়ী যদি কোনো স্টুডেন্ট তোমাকে চ্যালেঞ্জ করে, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত তুমি আর অন্য কোনো ডিসাইপেলের সাথে ফাইট করতে পারবে না, কিন্তু একসাথে যতজনকে খুশি চ্যালেঞ্জ করতে পারো, ঠিক তো? ওরা সবাই জুনিয়র ছিল, তাই বিস্তারিত জানত না। তারা বলে, হ্যাঁ সিনিয়র, আপনি একদম ঠিক বলেছেন। ইয়াং বলে, আমি যত বেশি লোকের সাথে ফাইট করব, আমার কাল্টিভেশন তত দ্রুত ইমপ্রুভ হবে, আর এখনও পর্যন্ত আমি কোনো চ্যালেঞ্জ হারিনি। তাই সে সবাইকে বলে, আমি একা তোমাদের সবাইকে একসাথে চ্যালেঞ্জ করছি। এটা শুনে ওরা মনে মনে ভাবে, ভালোই তো, একেবারে রেডি বকরাটা পাওয়া গেছে। তাই আনন্দের সাথেই সবাই রেডি হয়ে যায়। ইয়াং তাদের কম নলেজের সুযোগ নিয়ে ফাইট শুরু করে দেয়। এক জুনিয়র খুব পাওয়ারফুল একটা অ্যাটাক বানিয়ে ইয়াংয়ের মুখের দিকে মারতে যাচ্ছিল, কিন্তু ইয়াংয়ের বডি এতটাই হার্ড ছিল যে ওই ছেলেটার হাতেই ব্যথা লেগে যায়। সে বাকি সাথীদের বলে, আমার তো হাতটাই ভেঙে গেল, এর বডি ভীষণ হার্ড। কিন্তু আরেকটা ছেলে তাকে মোটিভেট করে বলে, ওকে তো সবাই হারায়, তুইও পারবি, চেষ্টা করতেই থাক। কিন্তু তার এই বকবক শুনে ইয়াং এতটাই বিরক্ত হয়ে যায় যে প্রথম পাঞ্চেই তার খেলা শেষ করে যায়। এই অ্যাট্যাক দেখে বাচ্চাগুলো শক হয়ে যায়। তারা ভাবতে থাকে, এই সিনিয়র এত স্ট্রং কবে হয়ে গেল? ইয়াং বলে, ভয় পেও না, সবাই একসাথে অ্যাট্যাক করো, বিন্দাস। তারপর আর কি, সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ে। শুরুতে ইয়াং তাদের অ্যাট্যাক ডজ করছিল, তারপর এক একটা পাঞ্চেই সবাইকে মাটিতে ফেলে দিচ্ছিল। তার পাঞ্চেস আর কিক্স এতটাই পাওয়ারফুল ছিল যে কাউকেই আর দ্বিতীয়বার দাঁড়ানোর সুযোগ দিচ্ছিল না। ইয়াংকাই ইতিমধ্যেই অনেক স্টুডেন্টকে হারিয়ে ফেলেছিল, তাই সে বাকিদের বলে, লজ্জা পেও না, এগিয়ে আসো। কিন্তু ওরা সবাই ভয় পেয়ে যায়। তারা বলে, সিনিয়র সুমোর কাছে গিয়ে অভিযোগ করতে হবে, যাতে সে এসে ওকে ভালো করে শাস্তি দেয়। অর্ধেক বাচ্চা উঠে চলে যায়, শুধু একজনই থেকে যায়। ইয়াং মনে মনে ভাবে, আমি কি একটু বেশি জোরে লাথি মেরে ফেলেছি? সে ছেলেটাকে হেল্প করতে এগোয়, কিন্তু সেই ছেলে ইয়াংকে এতটাই ভয় পেয়ে যায় যে নিজের খুঁড়িয়ে যাওয়া পা নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে আমাদের সুমোকে দেখানো হয় যে রাগে ফুঁসছিল। এক তো রাতে এত দেরি পর্যন্ত ফাইট করতে হয়েছে, তার উপর সকালে দেরিতে ঘুম ভেঙেছে। তখন ইউতিয়ান তাকে বলে, ব্রাদার, আমরা রাতে ইয়াং কাইয়ের বাড়ির বাইরে যে স্মেল পেয়েছিলাম, আজ সকালে সেই সেম ফ্রেগ্রেন্স আপনার রুম থেকেও এসেছে। এর মানে ইয়াং কাঙ্কাই আপনার রুমে ওই ফ্রেগ্রেন্স ছড়িয়েছে। এটা শুনে সুমো আরও রেগে যায়। সে ভাবে, ওই বদতমিজ ছেলেটার এত সাহস কিভাবে হলো আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করার? ঠিক তখনই তার দলের সব জুনিয়র সেখানে এসে পৌঁছায়। তারা বলে, সিনিয়র ব্রাদার, ইয়াং আমাদের খুব বাজেভাবে মেরেছে। ও এত পাওয়ারফুল হয়ে গেছে যে তার এক একটা পাঞ্চে আমরা সবাই ভীষণভাবে আহত হয়েছি। নিজের লোকজনের এই অবস্থা দেখে সুমোর রাগ আরও বেড়ে যায়। সে বুঝতেই পারছিল না কিভাবে ইয়াংকে শিক্ষা দেবে। তখন ইউতিয়ান বলে, বস, আমরা রাতে যে ফ্রেগ্রেন্স স্মেল করেছিলাম, সেটা স্মেল করার পর মানুষ পাগল হয়ে যায়, নিজের কন্ট্রোল হারিয়ে যে কাউকে অ্যাট্যাক করতে শুরু করে। ইয়াং যে সব চ্যালেঞ্জ জিতছে, তার কারণ কি এটাই নয়? হয়তো সে ওই ফ্রেগ্রেন্স তাই ব্যবহার করছে বাচ্চাদের ওপর, অথবা কোনো স্পেশাল হার্বস ব্যবহার করে নিজের কাল্টিভেশন বাড়াচ্ছে। ইউতিয়ানের এই কথাগুলো শুনে সুমোর যেন আধা কিলো রক্ত জ্বলে গেল। তারপর সেই লম্বা জিপওয়ালা ডিসাইপল এসে বলে যে, বস, আমাদের জন্য আপনাকে সেই ইয়াংয়ের কাছ থেকে বদলা নিতেই হবে।
ওরা সবাই এমনভাবে বিহেভ করছিল যেন যুদ্ধক্ষেত্রে শহীদ হয়ে ফিরে এসেছে। সুমু দাঁত চেপে ধরে বলছিল, আমি ওই হারামিটাকে জান থেকে মেরে ফেলব। এখানে ইয়াং, যে ওদের সবার মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান আবার একটু বোকাও, নিজের মনে ভাবছিল যে ইয়াংয়ের স্ট্রেংথ তো ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এখন আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, কারণ সে আমার মুখও দেখে ফেলেছে। এর মানে নেক্সট নাম্বার আমাকে কিছু একটা করতেই হবে। তাই সে সুমোয়ের সামনে এসে বলে, বস, আমার মনে হয় এই দুনিয়াটা একটা গেম, কেউ জেতে কেউ হারে। আমাদের এটা ছেড়ে দিতে হবে, নিজের ডেস্টিনি বলে মেনে নিতে হবে। বেশি রাগ আমাদের হেলথের জন্য ভালো না। আপনার রাগ থুতু ফেলে দেওয়া উচিত। কিন্তু রাগ থুতু ফেলার বদলে এই কথাগুলো শোনার পর তার রাগ আরও বেড়ে যাচ্ছিল। সে তাকে মারতে মারতে বলে, তোর বাজে কথা বন্ধ কর, আর একটা শব্দ বললে তোকে এমন মারব যে খাটিয়া খাড়া করে দেব। তোকে এখন এমন কোনো প্ল্যান বল যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আমাকে ওই ইয়াংকাইকে ভালো করে একটা লেসন শেখাতে হবে। প্রথমে ইউটিয়ান অনেক চেষ্টা করে তাকে থামাতে। সে বলে, সিনিয়র ব্রাদার, রাগ আমাদের হেলথের জন্য ঠিক না, থুতু ফেলুন। কিন্তু তারপর সেও বুঝে যায় যে তার সিনিয়র ব্রাদার বদলা না নিয়ে শান্ত হবে না। তাই প্ল্যান জিজ্ঞেস করলে সে তার কানে কিছু ফিসফিস করে বলে। সেটা শুনে সে বলে, এটা কি কাজ করবে? তার হ্যাঁ বলার পর সে বলে, ঠিক আছে, তুমি যা বলেছ ঠিক সেভাবেই করব। নেক্সট সিনে আমরা ইয়াংকে দেখি, যে একটা ক্লিফের ধারে বসে ভাবছিল যে গত কয়েকদিন ধরে সে শুধু 7th লেভেলেই আটকে আছে। কিন্তু বিশেষ কথা হলো, সেই সোল স্টোন 4th লেভেলও আনলক করে দিয়েছে, যার কারণে সে নতুন মার্শাল আর্ট মুভস পেয়েছে, যার নাম ট্রু ইয়াংস হিউ। এটা প্র্যাকটিস করার জন্য তাকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ইয়াং এনার্জি বেশি। এই কাল্টিভেশন মেথড এতটাই ভালো যে বডির ইয়াং এনার্জি ধীরে ধীরে ইনক্রিজ হবে। এর সাথে সাথে তার বডির ড্যান্টিয়ান্স স্ট্রং হবে, আর বডির কোর আরও বেশি স্পিরিচুয়ালাইজড হয়ে যাবে। এই কথা বলতে বলতে সে নিজের কাল্টিভেশন কন্টিনিউ রাখে। কাল্টিভেশন করতে করতে আমরা তার বডির কোর পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, যেটা তার পেট থেকে গলা পর্যন্ত উঠে এসেছে। এর কারণে তার স্পিরিচুয়াল এনার্জি খুব দ্রুত এনহ্যান্স হয়ে গিয়েছিল। সে খুব আমেজ ফিল করে বলে, এই এনার্জি তো সত্যিই ভীষণ অ্যামেজিং। এই মার্শাল আর্ট মুভ এতটাই ইউজফুল যে আমি এর বেনিফিটস গুণে শেষ করতে পারবো না। এটা প্র্যাকটিস করতে করতে আমার বডি আপার লিমিট পর্যন্ত পৌঁছে গেছে। সে আমাদের বলে যে অলদো এই টেকনিক খুব বেনিফিশিয়াল, কিন্তু এটাকে প্র্যাকটিস করা ততটাই কঠিন। সে মুখ বেঁকিয়ে বলে, এখন আমাকে কন্টিনিউ করতেই হবে, যতই কষ্ট হোক না কেন। কিন্তু হ্যাঁ, এই পাওয়ার সত্যিই অসম। এই কথা বলতে বলতে সে চারপাশের ইয়াং এনার্জি দ্রুত অ্যাবজর্ব করতে শুরু করে। বেশি ইয়াং এনার্জি হয়ে যাওয়ায় তার বডি জ্বলতে শুরু করে। অনেকক্ষণ ধরে এই আনবেয়ারেবল পেইন সহ্য করার পর ফাইনালি তার বডি থেকে এক তীব্র এনার্জি রিলিজ হয়, যার সাথে সাথে সে দ্রুত নিজের কাল্টিভেশন ইমপ্রুভ করে ফেলে। সফলভাবে লেভেল ইনক্রিজ করার পর সে খুব খুশি ছিল, কিন্তু তাপের কারণে তার বডি তখনও জ্বলছিল, পুরো মুখ লাল হয়ে গিয়েছিল। ইয়াংয়ের পাওয়ার এবার এত এক্সট্রিম ছিল যে আশপাশের গাছগুলোও ভীষণভাবে কেঁপে উঠছিল, যেন কোনো ঝড় এসেছে। ইয়াং কাই জানত যে ইয়াং এনার্জির কারণে তার বডি ভীষণভাবে হিট আপ হবে, তাই নিজেকে ঠান্ডা করার জন্য সে আগেই সেখানে ঠান্ডা পানি রেখে দিয়েছিল। সে সেই বাকেটে স্নান করে নেয়। নিজের পাওয়ার আরও দ্রুত বাড়ানোর জন্য এই ছেলেটা ভীষণ ডেসপারেট ছিল। সূর্যের আলো একটু কমে যাওয়ার পর সে ভাবে, আমাকে কি নেক্সট ডে পর্যন্ত ওয়েট করতে হবে? কারণ সূর্যের আলো থাকলে আমি প্রপার ইয়াং এনার্জি পেতে থাকব। সে ভীষণ জেদি ছিল, তাই ডিসাইড করে যে সে ছাদের ওপর বসবে, যাতে সূর্যের আলো পেতে থাকে। সন্ধে পর্যন্ত কাল্টিভেশন কন্টিনিউ করার পর ফাইনালি সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, এই ভাবতে ভাবতে যে কাল সকালে সূর্য উঠলেই আবার কাল্টিভেশন শুরু করবে। এখন তার শুধু একটু মেডিসিনস দরকার ছিল, যেগুলো বানাতে হলে তাকে মিস্টার ম্যানের কাছে যেতে হবে, কারণ হার্বস তো তিনিই এনে দেবেন। নিজেকে মোটিভেট করতে করতে সে উঠে দাঁড়ায়। ঠিক তখনই জঙ্গল থেকে একটা ঝলমলে জিনিস তার চোখে পড়ে। এত রাতে জঙ্গলে কি ঝলমল করছে? এই কিউরিওসিটি এতটাই বেড়ে যায় যে সে মাঝ রাতেই জঙ্গলে যাওয়ার ডিসিশন নেয়। জঙ্গলে যেতে যেতে ইয়াংয়ের চোখে পড়ে ড্র্যাগন মাউন্টেন ক্লিফ এন্ডের কাছে পৌঁছে সে নিচে একটা লাভা রিভার দেখতে পায়, যেখান থেকে ভীষণ স্ট্রং ইয়াং এনার্জি রিলিজ হচ্ছিল। সেই ইয়াং এনার্জি চেক করে সে বলে, আমি যদি ছাদের ওপর গিয়ে চেক না করতাম তাহলে কোনোদিনই এই জায়গার কথা জানতে পারতাম না। তারপর সে দ্রুত সেখানে কাল্টিভেশন শুরু করে, কারণ এখানকার ইয়াং এনার্জি খুব স্ট্রং ছিল।
এক ড্র্যাগন ফর্মের মতো ইয়াং তার বডির ভিতরে ঢুকে যাচ্ছিল, যার ফলে তার বডি থেকে প্রচণ্ড ফায়ার রিলিজ হতে শুরু করে। ইয়াং এই পারফেক্ট প্লেসে বসে রাত থেকে সকাল পর্যন্ত কাল্টিভেশন করতে থাকে। কন্টিনিউয়াস কাল্টিভেশনের পর ফাইনালি ব্রেক থ্রু করে নিজের পাওয়ার চেক করে দেখে যে সে ড্রপের ফর্মে ফায়ার রিলিজ করতে পারছে। এই ফায়ার ড্রপ দেখে সে বলে, অলদো এটা খুব ছোট, তবু এর অ্যাটাক ভীষণ এফেক্টিভ হবে। তারপর সে সেটা টেস্ট করেও দেখায়, যেখানে তার সামান্য অ্যাটাকেই পাশে থাকা একটা পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইয়াং নিজের মনে ভাবে যে এত তাড়াতাড়ি সে এই অ্যাটাক সবার সামনে আনবে না যতক্ষণ না কোনো ক্রিটিক্যাল মোমেন্ট আসে। এমনটা ভাবতেই তার মনে হয় যেন কেউ পেছন থেকে তাকে দেখছে। ডেঞ্জার অনুভব করতেই সে ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করে সেই ফায়ার ড্রপ ব্যবহার করে অ্যাটাক থ্রো করে দেয়। হ্যাঁ, কিন্তু তার ঠিক পেছনেই একজন ওল্ড ম্যান উপস্থিত ছিলেন, যিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে তার সেই অ্যাটাক ডজ করে নেন। তারপর তিনি তার কাছে পৌঁছে মাত্র এক ফিঙ্গার দিয়ে ধাক্কা মেরে তাকে অনেকটা পেছনে পুশ করে দেন। এত ভয়ঙ্কর থ্রো হওয়ার পরেও ইয়াং নিজেকে সামলে নিতে সক্ষম হয়। সেই এল্ডার তখন ইয়াংয়ের দিকে তাকিয়ে বলছিলেন যে এত অল্প বয়সেই তুমি ফায়ার ড্রপ তৈরি করতে শিখে গেছো, এটা সত্যি অসাধারণ কাল্টিভেশন। তার সঙ্গে সঙ্গে তোমার অ্যাটাকিং সেন্সও ভীষণ ফাস্ট, আমি সত্যি ইমপ্রেস হয়েছে। ইয়াং নিজেও নিজের মনে একই প্রশ্ন করছিল, আগে তো তার অ্যাটাকিং সেন্স এতটা ভালো ছিল না, তাহলে হঠাৎ করে সে এত ফাস্ট হয়ে গেল কিভাবে? হয়তো এটা তার কাল্টিভেশন আর গোল্ডেন আসুরা বডিয়েরই ফল। এরপর সে সেই এল্ডারের কাছে ক্ষমা চাইতে চাইতে বলে, সিনিয়র, আমাকে ক্ষমা করে দেবেন, না ভেবেই আমি আপনার ওপর অ্যাটাক করে ফেলেছিলাম। এল্ডার তাকে বলেন, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, বরং তোমাকে দেখে আমার এক পুরনো বন্ধুর কথা মনে পড়ে গেল। সেও ঠিক এভাবেই পাগলের মতো কাল্টিভেশন করত। আমি আর সে ইয়াং এনার্জি প্র্যাকটিস করতাম, আমাদের প্রায়ই এই প্যাভিলিয়নে আসা যাওয়া ছিল। এই কথা শোনার পর ইয়াং বলল, এল্ডা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি এই জায়গাটার ব্যাপারে কিভাবে জানেন? এল্ডার ব্যাখ্যা করে বলেন, এই জায়গাটা পুরোপুরি ইয়াং এনার্জিতে ভরা, তাই যারা ইয়াং চি প্র্যাকটিস করতে চায় তারা সবাই এখানেই আসে। এর পাশাপাশি লিংশিয়া প্যাভিলিয়নে যারা খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ে, সেই প্রিজনার্সদের এখানে এনে শাস্তি দেওয়া হয়। হয়তো তুমি এই জায়গার কথা জানো না, কিন্তু লিংশিয়া প্যাভিলিয়নে এই জায়গা নিয়ে খুব কমই কথা বলা হয়। ইয়াং এটা শুনে ভীষণ অবাক হয়ে যায় যে প্রিজনার্সদের এখানে এনে শাস্তি দেওয়া হয়। সে প্রশ্ন করে, এমনটা কেন করা হয়? এল্ডার বলেন, আজ থেকে প্রায় ১০০ বছর আগে এখানে ডিমনদের প্রভাব ভীষণভাবে বেড়ে গিয়েছিল। তারা মানুষ মারতে মারতে এগিয়ে যাচ্ছিল। তখন একজন কাল্টিভেটর মাসায়া সামনে আসেন, যিনি তার ডিভাইন সোয়ার্ড ব্যবহার করে এই ক্লিফের ওপর এটা তৈরি করেন। তার ডিভাইন সোয়ার্ডের ভয়ঙ্কর ল্যাশের কারণে এখানে এই লাভা রিভার সৃষ্টি হয়, আর সব ডিমন্স তাতে পড়ে মারা যায়। তখন থেকে আজ পর্যন্ত এই জায়গাটা খুবই ফেমাস, একে ড্র্যাগন ভ্যালি নামে চেনা হয়। আর সেই কারণেই খারাপ লোকদের এখানে এনে শাস্তি দেওয়া হয়। ডিমন্সদের মারা যাওয়ার পর ধীরে ধীরে এখানে মানুষ বসবাস শুরু করে এবং লিংশিয়া প্যাভিলিয়নের নির্মাণ হয়। এল্ডার আরও বলেন, ঘটনাটা যদিও অনেক পুরনো, তবু এটাই লিংশিয়া প্যাভিলিয়নের অরিজিন। তুমি জানো লিংশিয়া প্যাভিলিয়ন তৈরি করার আসল উদ্দেশ্য কী ছিল? ডিমন্সদের মারার পরেও তাদের মনে এই ভয়টা ছিল যে যদি তারা আবার ফিরে আসে। তাই এই সিটিকে প্রোটেক্ট করার জন্য লিংশিয়া প্যাভিলিয়ন তৈরি করা হয়। আর তখন থেকে আজ পর্যন্ত এখানকার শিশুরা মার্শাল আর্ট শেখে, আর তাদের একটাই লক্ষ্য এই পৃথিবী থেকে অশুভ শক্তিকে সম্পূর্ণভাবে শেষ করা। ওল্ড ম্যান বলেন, এই ড্র্যাগন ভ্যালি আসলে ইয়াং এনার্জির এক বিশাল ভাণ্ডার, যাকে ট্রেজার হিসেবেও দেখা যায়, কিন্তু আজকালকার বাচ্চারা এসব ইগনোর করে দেয়। ইয়াং তখন জিজ্ঞেস করে, আপনি কি এই ট্রেজার দেখতে এখানে এসেছেন? ম্যান জানান, না, তিনি কাউকে খুঁজতে এসেছিলেন, কিন্তু হয়তো এখনও তার সঙ্গে দেখা হবে না, তাই তিনি সেখান থেকে চলে যাওয়ার জন্য এগিয়ে যান। ইয়াং জিজ্ঞেস করলেও তিনি বলেন না যে কাকে খুঁজতে তিনি এখানে এসেছিলেন। তাদের চলে যাওয়ার পর ইয়াং ভাবছিল, সত্যি কি এই ইয়াং এনার্জি একটা ট্রেজার? সে মনে মনে ভাবল, যদি সে সেই ওল্ড ম্যানের কথাগুলো ইগনোর করে দেয়, তাহলে এর প্রভাব হয়তো পরে গিয়ে দেখতে হবে। তাই সে এই কথাগুলো মনে রাখার সিদ্ধান্ত নিল। আপাতত সে সেখান থেকে চলে যাওয়ার প্ল্যান করল, কারণ সারা রাত সেখানে কাটানোর ফলে তাকে নিজের ঘরটাও তো চেক করতে হবে। আচ্ছা, একটা কথা বলা তো ভুলেই গিয়েছিলাম, ওই এল্ডারের নাম এল্ডা 11।
এই নামটা শোনার পর ইয়াং গভীর চিন্তায় পড়ে গিয়েছিল। আজ পর্যন্ত সে লিংশিয়া প্যাভিলিয়নে এমন কোনো এল্ডারের কথা শোনেনি, কিন্তু তার কথাবার্তা শুনে কোথাও মনে হয়নি যে তিনি লিংশিয়া প্যাভিলিয়নের বাইরে থেকে এসেছেন। এই রহস্যটা হয়তো আমাদের সামনে আসন্ন এপিসোডে পরিষ্কার হবে। এদিকে অন্যদিকে যেমনই আমাদের ইয়াং নিজের বাড়ির বাইরে পৌঁছায়, দরজাটা খোলা দেখে সে মনে মনে ভাবে, সে তো দরজা বন্ধ করেই গিয়েছিল, তাহলে কে খুলল? এই ভাবনাটুকুতেই সে রাগে ফেটে পড়ে। নিশ্চিতভাবেই এটা সেই বোকা সুমোর কাজ। আবার আমাকে বিরক্ত করার জন্য সে আমার ঘরে ঢুকে পড়েছে। ভেতরে উকি দিয়ে সে সুমোকে খুঁজতে থাকে, কিন্তু তার চোখে পড়ে সেই সিনিয়র সিস্টার, যিনি খুব আরামে তার বিছানায় ঘুমিয়েছিলেন। তাকে সেখানে দেখার পর ইয়াং যেন 440 ভোল্টের শক খেল। ভাবুন তো, সকালে আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন আর ফিরে এসে দেখছেন আপনার ঘরে একটা মেয়ে ঘুমিয়ে আছে। ইয়াংয়ের শব্দে এতক্ষণে সিনিয়র সিস্টারেরও ঘুম ভেঙে যায়। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে ভীষণ নার্ভাস হয়ে পড়ে। আমাদের মনে যে প্রশ্নটা ছিল, ঠিক সেই প্রশ্নটাই ইয়াংয়ের মনেও ছিল। সে তাকে দেখে বলে, সিনিয়র সিস্টার, আপনার নাম কি? প্রশ্নটা করার পরেই সে নিজের উপর রাগ করতে থাকে। প্রথম দেখাতেই কিভাবে সে একটা মেয়ের নাম জিজ্ঞেস করছে, সে কতটা ক্রিপি শোনাচ্ছে সেটা ভেবেই অস্বস্তি হচ্ছিল। কিন্তু সিনিয়র সিস্টার শান্তভাবে বলে তার সারনেম জিয়া। এটা শোনার পর ইয়াং জিজ্ঞেস করে, সিনিয়র সিস্টার জিয়া, আপনি আসলে এখানে কি করছেন? সে বলে, এইভাবে তোমার ঘরের ভেতরে তোমার সঙ্গে কথা বলা খুবই অদ্ভুত লাগছে। ইয়াং বলে, তাহলে ঠিক আছে, আমরা চাঁদের আলোয় দাঁড়িয়ে কথা বলি। নিজের প্রতিটা কথার জন্যই তার নিজেকে ধমকাতে ইচ্ছে হচ্ছিল, সে কিভাবে একটা মেয়ের সঙ্গে বিহেভ করছে। কিন্তু সিনিয়র সিস্টার এইসব ইগনোর করে বলে, কেউ একজন তোমার জন্য ইউনিফর্ম রেখে গিয়েছিল। আমি দুপুরে তোমাকে দিতে এসেছিলাম, কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরেও তুমি আসোনি, আর অপেক্ষা করতে করতে আমার ঘুম এসে যায়। এটা শোনার পর ইয়াং সেই জিনিসগুলো নিতে নিতে বলে, কোনো সমস্যা নেই, নেক্সট টাইম আমি তাড়াতাড়ি চলে আসব। তারপর আবার নিজেকেই বকতে থাকে, বোকা, নেক্সট টাইম বলতে কি বোঝায়? তুমি কি ওর সঙ্গে প্রমিস করছো? তুমি কি চাও যে সে আবার তোমার জন্য অপেক্ষা করুক? সিনিয়র সিস্টার জিয়া ও নার্ভাস হয়ে বলে, তুমি তাড়াতাড়ি আসো বা না আসো তাতে আমার কি? আমার কাজ ছিল জিনিসটা দিয়ে দেওয়া। আমি দিয়ে দিয়েছি। এটা বলার পরই সে তড়িঘড়ি করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার আচরণ দেখেই বোঝা যাচ্ছিল যে সে ভীষণ নার্ভাস। তার চলে যাওয়ার পর ইয়াং ভাবতে থাকে যে নিশ্চিত ওই জম্বলের লোকটাই হবে যে তার ছেঁড়া ড্রেস দেখে তার জন্য 2 জোড়া নতুন কাপড় পাঠিয়েছিল। লোকটাকে তার খুবই ভালো লেগেছিল। রাতে ঘুমোতে ঘুমোতে ইয়াং নিজের মনে একই প্রশ্ন করতে থাকে, কোনো মেয়ে শেষ পর্যন্ত তার বেডে ঘুমাবে? সে কি তাকে পছন্দ করে? তারপর নিজেকেই বকতে বকতে বলে, বোকা, কি ভাবছিস, ঘুমিয়ে পড়। কিন্তু সিনিয়র সিস্টার সিয়া সত্যিই তাকে পছন্দ করে, কারণ সে বাইরে থেকে তাকে দেখছিল, তাও খুব ভালোবাসার চোখে। পরের সকালেই আমাদের সামনে সুমুর চামচা ইউথিয়ানকে দেখানো হয়, যে সুমুর পক্ষ থেকে একটা ওয়ার্নিং লেটার নিয়ে এসেছিল। সেই চিঠিতে ইয়াংকে চ্যালেঞ্জ করে সেক্টের বাইরে ডেকে পাঠানো হয়েছিল। নিজের তরফ থেকে ইউথিয়ান তাতে কিছু পয়েন্ট অ্যাড করে দিয়েছিল, যেমন সাহস থাকলে অবশ্যই আসবে। সকালে উঠেই ইয়াংয়ের নজর যখন ওই লেটারের উপর পরে সে বলে ওঠে, মনে হচ্ছে এই সুমু আজকাল মার খেয়ে শান্ত হবে, এখন আমাকে সেক্টের বাইরে ডাকছে যাতে ইল্লিগাল জিনিস করতে পারে। কিন্তু সে ভয় পায় না, বরং ভেবে খুশি হয় যে এখন তো তার কাছে ফায়ারবল এনার্জিও আছে, যেটা রিলিজ করে ওকে ভালোই মজা চখাতে পারবে, আর ফাইট করলে তার স্ট্রেংথও ইমপ্রুভ হবে। এসব ভেবেই সে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে সেক্টের বাইরে সুমুকে দেখানো হয়, যার কাছে ইউথিয়ান পৌঁছে গিয়েছিল। ইয়াং চিঠি পেয়েছে এটা জানার পর সুমুও নিজে প্রস্তুত হতে থাকে। ওয়ার্ম আপ করতে করতে বলে, আজ তো সেক্টের বাইরে ওকে খুব ভালো করে পেটাবো, এখানে আমার কোনো ভয় থাকবে না। আর সেক্টের ভেতরে ঢুকে হাত তুলে বলবো যে বাইরে থেকে কেউ এসে ওকে মেরেছে, তখন এল্ডার্সরাও আমাদের কিছু বলতে পারবে না। এসব ভাবতেই তার গায়ে গুজবাম্পস উঠছিল। সুমু কথা বলছিল এমন সময় ইউথিয়ান হঠাৎ একজন লোককে দেখতে পায় যে নিজের গ্যাং নিয়ে এগিয়ে আসছিল। ইউথিয়ান সুমুকে জানায়, বস, এ তো ফেংইউ টাওয়ারের বস স্টাং। তাদের নিজেদের দিকে আসতে দেখে সুমু বলে ওঠে, আমি তো এখানে ওই ইয়াংকে শিক্ষা দিতে এসেছিলাম, কে জানতো অন্য লোকজনও এখানে চলে আসবে। ইউথিয়ান বলে, বস, এখান থেকে চলুন, অকারণে এদের সঙ্গে ঝামেলা করে কি লাভ? কিন্তু সুমু তো শর্ট টেম্পার্ড লোক, সে বলে, কেন যাব ভাই, আমি তো এখানেই ফাইট করে যাব, তোর কি ভয় লাগছে? ইউদেয়ান খুব ভালো করেই জানত। সে বলে, আপনি তো রাগের তেতে থাকা মানুষ, আপনি কি জানেন সামনে থাকা পার্টি স্ট্রংও হতে পারে? আজ মার খাওয়া পাকা। সামনে থেকে স্টাং নিজের গ্যাং নিয়ে এগিয়ে আসতে আসতে বলে, শেষ পর্যন্ত তোমাদের সাহস কিভাবে হলো আমাদের ফেংইউ টাওয়ারের সেক্টে এন্টার করার?
এই কথা শুনে আমাদের সুমুর ভীষণ রাগ ওঠে। সে বলে, কবে থেকেই জঙ্গল তোমাদের ফেঙ্গিউ টাওয়ারের হয়ে গেল? ওরা বলে, এখনও দেরি হয়নি, এটা অ্যাকসেপ্ট করে নাও যে এটা আমাদের সেক্টর এলাকা, আর এখান থেকে দফা হও। কিন্তু সুমু তো একরোখা মানুষ, সে বলে, যাব না। কি করবি বল? তোর কি মনে হয় আমি 9th লেভেলে থেকেও তোকে ভয় পাবো? তার কথা শুনে ওই লোকটাও ফেটে পড়ে। তাদের ফাইট শুরু হবার আগ মুহূর্তে হঠাৎ সেখানে অনেকগুলো পিঙ্ক স্পিরিচুয়াল বাটারফ্লাইজ এসে যায়। এই বাটারফ্লাইজ দেখে ফেঙ্গিউ টাওয়ারের লোকেরা খুশি হয়ে যায়। কিন্তু সুমু জানত এটা কে। সে বলে, এই ব্লাডি মহিলা এসেছে। সে আসতেই চ্যাংকে বলে, চ্যাং ব্রাদার, শেষ পর্যন্ত আপনি কি করছেন? আপনি যদি এদের সঙ্গে ফাইট করেন আর আপনার যদি চোট লাগে, তাহলে সেক্টে গিয়ে কি জবাব দেবেন? আমি চাই না যে এদের হাতে মার খেয়ে আমার সেক্টের লোকেরা ভীষণভাবে ইনজার্ড হয়ে পড়ুক। তার কথা শোনার পরও জুং শান্ত হয় না, বরং আরও বেশি ক্ষেপে উঠে সে বলতে থাকে, তুমি কি ভেবেছিলে এই রকম পোকামাকড়ের ভেতরে সাহস আছে আমাকে হার্ট করার? এই ডায়লগটা শোনার পরই সুমুর মাথার রক্ত চড়ে যায়। সে গর্জে ওঠে, জিভ সামলে কথা বল, না হলে জিভ টেনে হাতের ওপর রেখে দেব। কি ভেবেছিস আমি তোর থেকে ভয় পাই? আমার কাল্টিভেশনও খুব হাই। যদি সাহস থাকে তাহলে লড়ে দেখ। এখানে ইউদিয়ান ভালোই বুঝতে পারছিল এই মেয়েটা আসলে কি করার চেষ্টা করছে। বাইরে থেকে সে সবার সামনে এমন দেখাচ্ছিল যেন ফাইট থামাতে চাইছে, কিন্তু ভেতরে ভেতরে সে এই দুই ছেলেকেই উস্কাচ্ছিল যাতে তারা এখানেই ফাইট শুরু করে দেয়। ইউদিয়ানের কথা একদম ঠিকই ছিল, কারণ এর মধ্যেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দুজনেই একে অপরের উপর তাদের এনার্জি রিলিজ করে ভয়ঙ্কর পাওয়ারফুল পাঞ্চেস ছুড়ে দেয়। কিন্তু যেই না দুজনের পাঞ্চ একে অপরের সঙ্গে ধাক্কা খায়, বেচারা সুমুরই হাতে চোট লাগে। সে বুঝতেই পারছিল না এই লোকটা এত স্ট্রং কিভাবে হয়ে গেল, কারণ চেং তো বডি টেম্পারিং রেলম ক্রস করে 11th রেলমে পৌঁছে গিয়েছিল। চেং ঠোঁট বাঁকিয়ে ঠাট্টা করে বলে, কি ভয় পেয়ে গেছিস? আমরা তো সেম ডেতেই কাল্টিভেশন স্টার্ট করেছিলাম, কিন্তু দেখ তুই বডি টেম্পারিং রেলমেই আটকে আছিস, আর আমি অলরেডি দ্বিতীয় রেলমে পৌঁছে গেছি। আর দেখতে দেখতে সেই দুই দলের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। ইয়াং, যে দ্রুত সেই মাউন্টেনের দিকেই এগোচ্ছিল, সেও ফাইটের শব্দ শুনতে পায়। সে তাড়াতাড়ি গিয়ে দেখে তার সেক্টের লোকজন ফেংইউ টাওয়ারের লোকদের হাতে ভয়ানকভাবে মার খাচ্ছে। বেচারা সুমোর অবস্থা তো একেবারে করুণ করে ফেলা হয়েছে। এই চ্যাং মারতে মারতে তার ওপর চেকে বসে, একের পর এক জোরালো পাঞ্চেস বসিয়ে তাকে লাল হলুদ করে দিচ্ছিল। সে চেঁচিয়ে বলে, বল এখন হার মানিস কিনা, এটা আমাদের টেরিটরি। সুমো যদিও ভীষণ অহংকারী, কিন্তু একটা কথা মানতেই হয়, সে ভীষণ জেদি। এত মার খাবার পরও সে বলে, তুই কি বোকা? ভেবেছিস তোর ওই দুর্বল পাঞ্চেস খেয়ে আমি হার মেনে নেব? না, এটা আমাদের প্লেস। সে বলতেই চ্যাং আরও নির্মমভাবে পাঞ্চেস মারতে শুরু করে, এমনকি তার শরীর থেকে রক্ত বেরোতে থাকে। এই দৃশ্য দেখে ইয়াং নিজের মনে ভাবছিল সে সুমোকে আন্ডার এস্টিমেট করেছিল। ছেলেটা আসলে ভীষণ স্টাবার্ন, হার মানার লোক নয়, কারণ ইয়াং নিজেও তো ঠিক এমনই, মার খেয়েও সে কখনো হার মানে না। সুমোকে এভাবে হার না মানতে দেখে সেই মেয়েটা যেতে যেতে বলে, চ্যাং ব্রাদার, আমার তো মনে হয় আপনি যদি ওকে আর এক পাঞ্চ মারেন তাহলে ও এখানেই মারা যাবে। এখন ওকে যেতে দিন, এমনিতেই তো আপনি ওর খুব খারাপ অবস্থা করে ফেলেছেন। এই কথা শুনে ইয়াং ঠান্ডা গলায় বলে, এর দুর্বল পাঞ্চেস আমাকে কিচ্ছু করতে পারবে না, আর তুই দোগলা মহিলা এখান থেকে চলে যা, আমার চোখের সামনে আর যেন না থাকিস, না হলে যদি আমাকে সুযোগ পাওয়া যায় তাহলে সবার আগে তোকেই মজা চখিয়ে দেব। নিজের সেক্টের সবচেয়ে সুন্দরী মেয়েটার এমন অপমান শোনার পর জ্যাং আর নিজেকে সামলাতে পারে না। সে আর একটা ভয়ঙ্কর পাঞ্চ ছুড়ে দেয়, কিন্তু ঘাড়টা পাশ কাটিয়ে সুমো সেই পাঞ্চ ডজ করে নেয়, যার ফলে মাটিতে একটা বড় গর্ত তৈরি হয়ে যায়। এই দৃশ্য দেখে জাংয়ের রাগ আরও বেড়ে যায়, তাই সে নিজের দুই হাত জোড়া করে একটা পাওয়ারফুল অ্যাটাক প্রস্তুত করে ফেলে। কিন্তু সেই অ্যাটাকটা সুমোর ওপর করার আগেই ইয়াং সামনে এগিয়ে এসে প্রথমে তাকে একটা জোরালো চড় মারে, তারপর ঘুরে একটা মারাত্মক কিক বসিয়ে দেয়। সেই কিক খেয়ে জাং উড়তে উড়তে অনেক দূরে গিয়ে পড়ে। তার অবস্থা দেখে সেখানে থাকা সবাই ভীষণ শকড হয়ে যায়। কে এটা করল? ইয়াংকে নিজের সাহায্য করতে দেখে সুমোও অবাক হয়ে যায়। সে ভাবছিল ইয়াং কেন তাকে সাহায্য করছে, কিন্তু ইয়াং নিজের প্যাভিলিয়নের লোকদের এভাবে মার খেতে দেখার মানুষ নয়, তাই সে ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। ইয়াংকে ভালো করে অবজার্ভ করার পর হুয়োমে হেসে বলে, যাই ব্রাদার, আপনার চোখে পড়ছে না এখানে সবাই লিঙ্কশপ প্যাভিলিয়নের পোশাক পরেছে, শুধু এই ছেলেটার কিছুই নেই, মানে এটা এখনো ট্রায়াল ডিসাইপল, আপনি ওকে ভয় পাচ্ছেন কেন? এই কথা শুনে জাং তার অনেকগুলো গুন্ডাকে পাঠিয়ে দেয় ইয়াংকে শিক্ষা দিতে, কিন্তু ইয়াং তার গোল্ডেন আসুরা বডি অ্যাক্টিভেট করে ফেলে।
যার ফলে সে সবার পাঞ্চেস সহজেই ডজ করতে করতে তাদের ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। ফাইট করতে করতে সে সবাইকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং মনে মনে ভাবছিল সে কি 7th লেভেল থেকে 8 লেভেলে পৌঁছে গেছে। কিন্তু এই চিন্তায় তার মনোযোগ একটু সরে যায় আর সবাই আবার ফিরে এসে তাকে চারদিক থেকে ঘিরে ধরে মারতে থাকে। এটা দেখে বেচারা সুমো আর ইউথিয়াং ভাবতে থাকে ইয়াংয়ের অবস্থাও কি তাদের মতোই হতে যাচ্ছে। এখানে ইয়াংয়ের জন্য তাদের হাত থেকে বাঁচা ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল। সে ভাবছিল এদের কিভাবে দূরে সরানো যায়। ঠিক তখন এসে হঠাৎ করে নিজের প্রচুর এনার্জি দিয়ে ফায়ার স্ট্রেংথ রিলিজ করে। তার ফায়ার অরা এতটাই স্ট্রং ছিল যে সবাই অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। ইয়াং সম্পর্কে একটা কথা বলে রাখি, সে জেনারেল ইকোয়ালিটিতে বিলিভ করে, তাই ছেলে আর মেয়েদের সে সেম ওয়েতেই ট্রিট করছিল। ইয়াংকে সবাইকে হারাতে দেখে ইউথিং খুব খুশি হয়ে যায়, আর ফেংইউ টাওয়ারের লোকেরা ভাবছিল তাদের ডিসাইপলস তো 7th আর 8th রেলমে আছে, তাহলে তারা এত তাড়াতাড়ি কিভাবে হেরে গেল। এই ছেলেটা দেখতে যতটা সাধারণ তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। শুধু তাই নয়, এর স্পিড আর মোমেন্টাম দুটোই ভীষণ ফাস্ট। চ্যাং বলে ওঠে, তোর মধ্যে কিছু এবিলিটি তো আছে। এখানে আমরা দেখি সুমো যে ইয়াংকাইকে বকুনি দিয়ে বলছিল, এখান থেকে চলে যাও, না হলে এটা তোকে আমাদের মতো লাল হলুদ করে দেবে। ইয়াং বলে, তুমি কি ভয় পাচ্ছ? আমি যদি একে হারাই তাহলে তুমি আর তোমার এই পচা মুখটা আমাকে দেখাতে পারবে না, কারণ তুমি এর কাছে হেরেছিলে। বিরক্ত হয়ে সুমো বলে, বোকা, এটা যদি মারে তুই মরে যাবি, আমার তোর জন্য চিন্তা হচ্ছে। শুনে যে সুমো তার জন্য চিন্তা করছে, ইয়াং হেসে বলে, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? চলো, এটা নিয়ে পরে কথা বলবো। ইয়াং সুমোর সাথে ব্যস্ত দেখে জাং তার উপর স্নেক অ্যাটাক করতে যাচ্ছিল। কিন্তু আমরা সবাই জানি ইয়াংয়ের অ্যাটাকিং সেন্স কতটা অ্যাক্টিভ। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় এবং দ্রুত তার অ্যাটাক্স ডজ করতে থাকে। কিন্তু এই ফাঁকে সুযোগ পেয়ে চ্যাং ইয়াংকে অনেক দূরে ঠেলে দেয়। তখন ইয়াং বুঝে যায় শুধু ডজ করলে হবে না, তাকে অ্যাটাক করার চেষ্টা করতে হবে। তাই সে নিজের ফায়ার এনার্জি রিলিজ করে দ্রুত অ্যাটাক করতে শুরু করে। কোর রেলমে থাকার কারণে চ্যাংয়ের স্পিড ভীষণ বেশি ছিল, তাই সে খুব সহজেই ইয়াংয়ের অ্যাটাক্স ডজ করছিল। তবুও ইয়াং নিজের সব শক্তি দিয়ে তাকে একটা মারাত্মক পাঞ্চ মারে। এটা দেখে জাং নিজের রেপুটেশন বাঁচাতে সোয়ার্ড বের করে বলে, এবার দেখ, আমাকে রুথলেস হওয়ার জন্য ব্লেম করিস না। এটা বলে সে সোয়ার্ড হাতে দ্রুত ইয়াংয়ের উপর অ্যাটাক করতে শুরু করে। তার অ্যাটাক্স ডজ করতে ইয়াংকে ঝুঁকতে হচ্ছিল, লাফ দিতে হচ্ছিল, কিন্তু পিছনে ঘোরার আগেই চ্যাংয়ের সোয়ার্ড তার পেট কেটে দেয়। ইয়াং আহত হয়েছে দেখে সুমো বলে, এটা কোর রেলমে আছে, তুমি টেম্পারিং রেলমে, তোমাদের স্পিড আর মোমেন্টাম এক নয়, তাই তোর খুব সমস্যা হবে। ইয়াং বুঝে যায় এবার তাকে পুরো জীবন বাজি রাখতে হবে, না হলে তার লাইফ রিস্কে পড়ে যাবে। তার এই অবস্থা জাংও দেখে ফেলে। সে বলে, বাচ্চা, এখনও চাইলে হার মানতে পারিস, তার জন্য শুধু আমার কাছে এসে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু ইয়াং বলে, আসল ফাইট তো এখনও শুরুই হয়নি, এতক্ষণ তো আমি ওয়ার্ম আপ করছিলাম। ছেলেটা ভীষণ জেদি, তাই সে আবার খালি হাতেই ফাইট করার জন্য এগিয়ে যায়। 2-4টা পাঞ্চে সে চ্যাংকে ফেলার হাজার চেষ্টা করে, কিন্তু চ্যাং তখন আবার তার পেটে সোয়ার্ড ঢোকানোর প্রস্তুতি নিচ্ছিল। এবার ইয়াং তাকে সেই সুযোগ দেয় না। সে নিজের হাত দিয়েই সোয়ার্ড ব্লক করে ফেলে। তার হাত থেকে অনেক রক্ত বেরোচ্ছিল, কিন্তু সে সোয়ার্ডের ধার বরাবর স্লাইড করতে করতে কাছে পৌঁছে চ্যাংয়ের সোয়ার্ডের গ্রিপ ঝিলা করে দেয়। এটা দেখে ফেংইউ টাওয়ারের লোকেরা ভীষণ অবাক হয়ে যায়। ইয়াং কাছে গিয়ে বলে, এবার কিভাবে ডজ করবি বাচ্চা? তারপর একটা ভয়ঙ্কর পাঞ্চ দিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলে। ইয়াংয়ের এই এক পাঞ্চেই চ্যাং পুরোপুরি ধ্বংস হয়ে যায়। চ্যাংকে 4খানা চিত হতে দেখে সবাই শক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না ইয়াংয়ের মতো একটা দুর্বল ছেলে এত পাওয়ারফুল ডিসাইপলসকে হারিয়ে দিয়েছে। এবার ইয়াং সেই মেয়েটার হিসেব নিতে যাচ্ছিল, কারণ তার ওপর সে ভীষণ রেগেছিল। হোয়া মেয়েটাকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, মনে হয় আপনাকে ভুল বোঝানো হয়েছে, আমি ফেংইউ টাওয়ারের নই, আমি অন্য সেক্টর। সে গিরগিটির মতো রং বদলাতে শুরু করে। ঠিক তখনই ইয়াং তার ওপর পাম অ্যাটাক করতে যাচ্ছিল। সে তার হাত ধরে বলে, আপনি তো খুব আহত হয়েছেন, এখান থেকে রক্ত বেরোচ্ছে। তারপর সে নিজের আঙুল দিয়ে সেই রক্ত চেটে বলে, আপনি খুব স্ট্রং। তাকে ইনোসেন্ট সেজে থাকতে দেখে ইয়াং বুঝে যায় সে আবার অভিনয় করছে। সে আরেকটা অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু হুয়ামেই তার কাছে থাকা কাপড় দিয়ে ইয়াংয়ের ক্ষত বেঁধে দিতে শুরু করে। এটা তো জানেনি, ছেলেরা তাদের পছন্দের নারী ছাড়া অন্য কাউকে গায়ে হাত দিতে দেয় না। ইয়াং তাকে দূরে সরাতে গিয়ে তার চেস্টে হাত লেগে যায়। হুয়ামেই শক হয়ে যায়, আর ইয়াং নার্ভাস হয়ে বলে, দূর হয়ে যায় এখান থেকে, সবাইকে নিয়ে দূর হয়ে যা। সুমো বলে ওঠে, ভেবে দেখিস যদি তুই ওই মেয়েটার সেডাকটিভ অ্যাক্টে পড়িস, তাহলে আমি তোকে কখনো ক্ষমা করব না। ইয়াং তার কাছে গিয়ে বলে, আমি তোর জীবন বাঁচালাম আর তুই আমাকে ক্ষমা করার কথা বলছিস?
ন্যারেশনে সে তাকে হাত বাড়িয়ে তুলে ধরার চেষ্টা করছিল। তখন সে একেবারে ছোট বাচ্চার মতো নখরা দেখাতে শুরু করে, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর প্রশ্নে সে ইয়াংয়ের প্রতি থাকা সব অভিযোগ আর গিলে শিকুয়া মাফ করে দিয়ে তার সঙ্গেই সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর আমাদের সামনে হিউমকে দেখানো হয়। সে ইয়াংয়ের প্রতি ভীষণ ইন্টারেস্ট নিচ্ছিল। আসলে যদি আপনাদের স্টোরি সম্পর্কে জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন হিউমের স্টোরি কি ইয়াংয়ের সাথেই কন্টিনিউ হবে। নেক্সট সিনে আমরা ইয়াংকে দেখি যে নিজের ক্ষতের ওপর মেডিসিন লাগাতে লাগাতে বলছিল যে এখন আর সে এতে বেশি মেডিসিন ওয়েস্ট করতে পারবে না, তাই সে চুপচাপ নিজের গোল্ডেন বডি আসুরা অ্যাক্টিভেট করে ফেলে। এর সাথে সামান্য সময় কাল্টিভেশন করার পরই তার সব ইনজুরিজ হিল হয়ে যায়। এইবার কাল্টিভেশন করতে করতে সে বুঝে যায় আগের ফাইটার তুলনায় এবার তার এই প্র্যাকটিস সত্যিই খুব অসম হয়েছে। কাল্টিভেশন করতে করতেই রাত হয়ে যায়, আর এটা দেখে সে বেশ অবাক হয়ে যায়। নেক্সট মর্নিং ইয়াং যখন পরিষ্কার করছিল তখন সুমু হাতে ওয়াইনের একটা বটল নিয়ে তার কাছে চলে আসে। প্রথমে ইয়াং ভেবেছিল সে আবার ফাইট করতে এসেছে, কিন্তু মনে হয় লোকটার বুদ্ধি এবার ঠিক জায়গায় এসেছে। সে তো তাকে সিনিয়র ব্রাদার বলে সম্বোধন করে ওয়াইন অফার করছে, নিজে খেয়েও দেখায়। এটা দেখে যে এবার সুমুর এরাদা ঠিক আছে, ইয়াংও জমিয়ে ওয়াইন খেতে শুরু করে। তারপর দুজনেই ভালো বন্ধুর মতো ওয়াইন শেষ করে বটল ভেঙে ফেলে। হঠাৎ উপর থেকে ইনচার্জের গলা ভেসে আসে, দিনের বেলা ওয়াইন খাচ্ছ তোমরা, একজনের থেকে 100 কন্ট্রিবিউশন পয়েন্টস নেব। এটা শোনার পর সবাই ঝটপক 9-10-1 হয়ে যায়। বেচারা ইয়াং তো প্রায় নিজের ঝাড়ুই ভুলে যাচ্ছিল। ঝাড়ু হাতে নিয়ে দৌড় দেয়। তারা চলে যাওয়ার পর ইনচার্জ যখন তাদের পেছনে দৌড়াতে যাচ্ছিল তখনই ওয়াইনের বটলে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তারপর ওয়াইন খেয়ে বলছিল, কত ভালো ওয়াইন। এখানে আমাদের দুই ছেলেকে নদীর ধারে ওয়াইন খেতে খেতে একে অপরের সাথে কথা বলতে দেখা যায়। সেখানে সোমু নিজের সব গিলে শেকোয়া দূর করে ইয়াংয়ের কাছে তার পাস্ট বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। সাথে ইয়াংয়ের ইনজুরি হওয়ার কারণে তাকে একটা হাই গ্রেড মেডিসিনও অফার করে। ইয়াং সেই মেডিসিন দেখে মনে মনে ভাবে, আমার আসুরা বডির সামনে এই মেডিসিন কোনো কাজের না, কিন্তু লোকটা খুব সিনসিয়ার লাগছে, তাই রেখে দিই। সোমু তখন বলে, জুনিয়র ব্রাদার, আমি তো আপনাকে সিনিয়র ব্রাদার বলেছি, আপনার কোনো অসুবিধে হয়নি তো? ইয়াং বলে, না, আমি তো তোমার জীবন বাঁচিয়েছি, তাই এখন থেকে আমি তোমার সিনিয়র। ইয়াংয়ের কনফিডেন্স তাকে ভীষণভাবে ইমপ্রেস করে দেয়। সোমু ইয়াংয়ের কাছে এসে বলে, সিনিয়র ব্রাদার, কাল আমি আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। ইয়াং দূর থেকে বলে, আমি মেয়েদের কাছে যাওয়ার মানুষ নই। সোমু বলে, কি বলছেন ব্রাদার, আমি ভালো ছেলে, আমি এসব বাজে কাজ করি না, আমার বোন আমাকে পিটিয়ে লাল করে দেবে। আচ্ছা একটা কথা বলুন তো, সেদিন আপনি হোমেইকে ছুঁয়েছিলেন না, কেমন লেগেছিল? ইয়াং বলে, নিজের কাজে মন দাও। সোমু বলে, আমি তো সব দেখেছিলাম। নেক্সট ডে আমাদের সোমু ইয়াংকে নিয়ে তার 2টা চামচার সাথে একটা মার্কেটের দিকে যাচ্ছিল। সে বলে এখানে সব রকমের ট্রেডিং হয়। সোমু এটা বোঝানোর জন্য ইয়াংয়ের খুব কাছে চলে আসতে চায়, কিন্তু ইয়াং তাকে ধাক্কা দিয়ে বলে, দূর থেকে কথা বলো না, এত গা ঘেঁষে কেন? প্রথমে তার মুখ ভার হয়ে যায়, তারপর সে বলে, এখানে যে ট্রেডিং হয় সেটা 3টে ডেঞ্জারাস সেক্টের মাঝখানে হয়, যারা সাধারণত একে অপরের সাথে লড়াই করতেই থাকে, কিন্তু এখানে শপিং করার সময় শান্ত থাকে। ইউথেন জানায় সেখানে গিয়ে অনেক কিছু কেনা যায়। আগেরবার তো আমাদের সিনিয়র ব্রাদার সোমু 10 সিলভার টেলস দিয়ে একটা স্পিরিচুয়াল ফ্রুট কিনেছিল। এটা শুনে ইয়াংয়ের চোখও বড় বড় হয়ে যায়। স্পিরিচুয়াল ফ্রুট? এটা শুনে সোমু বলে ওঠে, আরে এতে এমন কি বড় ব্যাপার আছে, ওটা তো শুধু আর্থ লেভেলের লো গ্রেড স্পিরিচুয়াল ফ্রুট ছিল, আমার গ্র্যান্ডফাদার তো এর থেকেও হাই গ্রেড ফ্রুট এনে আমাকে দিয়ে রেখেছেন। এটা শুনে জ্যাং বলে, সিনিয়র ব্রাদার কি বলছেন, আপনার ফাদার তো পেভিলিয়নের সেকেন্ড এল্ডার, আপনি ছাড়া আর কাকে ফ্রুট এনে দেবে? এইসব কথা একেবারে ইগনোর করে ইয়াং তাদের জিজ্ঞেস করে, এখানে আমাদের সেক্টে কি 11 এল্ডার নামে কেউ থাকেন? এটা শুনে সোমু বলে ওঠে, মজা করছো নাকি, উনিই তো আমাদের সেক্টর লিডার। হং জানায়, আমাদের সেক্টর লিডার ছাড়াও অলরেডি 5 এল্ডার্স আছেন। সোমু জানায়, আমাদের এল্ডার্স তো অলরেডি ইমমর্টাল অ্যাসেনশন রেলমের পিকে পৌঁছে গেছেন, আর শুধু একটা কিক, তাহলেই ব্রেক থ্রু। এত হাই লেভেলের কথা শুনে ইয়াংও ভীষণ ধাক্কা খায়। গর্বের সাথে সোমু বলে, ব্লাডি ব্যাটল গ্যাংয়ের হাভারমাং, ওখানটার লিডার, আর ফেংইউ টাওয়ারের লিডার সুরুহান, ওরা দুজনেই 6th আর 7th লেভেলে আছে ইমমর্টাল অ্যাসেনশন রেলমে, কিন্তু আমাদের লিডারের সামনে ওদের কোনো তুলনা হয় না। সবাই জিজ্ঞেস করে, তাহলে কি লিডার ব্রেক থ্রু করে ফেলেছেন? সোমু খুব আপসেট হয়ে বলে, না, গত 10 বছর ধরে তিনি কোনো ব্রেক থ্রু করেননি, বরং ঘোস্টের মতো উধাও হয়ে গেছেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? 10 বছর তো অনেক বেশি সময়। সোমু বলে, এটা আমি বলতে পারবো না, খুব রিস্কি। সবাই অনুরোধ করতে থাকলে সে তাদের কাছে ডেকে খুব আস্তে বলে, এই কথা বাইরে গেলে বিপদ হবে।
বহু বছর আগে আমাদের সেক্ট লিডার দুজন স্টুডেন্ট অ্যাডপ্ট করেছিলেন। তিনি দুজনকেই শেখাচ্ছিলেন, কিন্তু জুনিয়রকে একটু কম আর সিনিয়রকে অনেক বেশি শেখাতেন। মনে হচ্ছিল ইনহেরিটেন্স বড়টাকেই দিতে চান। এতে ছোটজন এত জেলাস হয়ে যায় যে জেলাসিতে ইভিল মেথড প্র্যাকটিস করতে শুরু করে। তারপর এক রাতে লিংশাও প্যাভিলিয়নের রক্তের নদী বইয়ে দেয়, মাস্টারের সব ডিসাইপলসকে মেরে ফেলে। মাস্টার সেখানে অ্যাপিয়ার করতেই সে সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। নিজের ডিসাইপলসের এই পরিণতিতে মাস্টার ভীষণ হার্টব্রোকেন হয়ে পড়েন। শোনা যায় সেই দ্বিতীয় জুনিয়র ব্রাদার এখনও লিংশাও প্যাভিলিয়নের আশেপাশেই কোথাও আছে। এটা শুনে ইয়াংয়ের মনে পড়ে যায় কিভাবে 11 এল্ডার তাকে বলছিলেন যে তিনি কাউকে খুঁজছেন। এমনও হতে পারে এল্ডার তাকে কোথাও বেঁধে রেখেছেন। মার্কেটে পৌঁছে সুমু সবাইকে বলে, এখানেই আমরা সবচেয়ে সেফ, 3টে সেক্টর স্টুডেন্টরাই এখানে আসে, কিন্তু এখানে ফাইট অ্যালাউড না। এরপর সে বাড়ির দিকে দেখিয়ে বলে, ওখানেই আমার সিস্টার থাকে, আমরা তার সাথেই দেখা করতে যাচ্ছি। এখানে সুমু ইয়াংকে ওয়ার্নিং দিয়ে বলে, আগেই বলে রাখছি, আমার সিস্টারের ওপর চান্স মারার চেষ্টা করো না। ইয়াং বলে, কি কথা বলছো, আমার ইন্টারেস্ট তো শুধু তোমার মধ্যেই। এই কথা শুনে বেচারা সোমু এমনভাবে ফেপে ওঠে যেন সে খুব হ্যান্ডসাম। সোমু বলে, আমার সিস্টার আমার থেকে অনেক আলাদা, সে ট্রু এলিমেন্টের 3rd লেভেলে আছে, আমাদের সেক্টের সবচেয়ে পাওয়ারফুল মেয়ে। ইয়াং বলে, তোমার সিস্টার এত পাওয়ারফুল হলে তুমি পিছিয়ে থাকলে কেন? সোমু লজ্জা পেয়ে বলে, ও বেশি প্র্যাকটিস করে, আমি প্রমিস করছি ফিউচারে আমি আমার সিস্টারের মতোই হার্ডওয়ার্ক করব। তারপর সে সবাইকে সেই বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। ইয়াংয়ের মনে সোমুর সিস্টারকে নিয়ে একটু কিউরিওসিটি ছিল। পেছন থেকে ইউটিন তার নাম বলে দেয় সুয়ান। সে বলে, চাইনিজে সুয়ান মানে যাওয়া না যাওয়া। তারপর বলে, আমি তো যাবই। ইউটিন বলে, না না, আমি বোঝাচ্ছি সোমুর সারনেম সু আর তার সিস্টারের নাম ইয়াং, তাই সুয়ান। সেখানে পৌঁছানোর পর তারা পিয়ানোর সাউন্ড শুনতে পাচ্ছিল। এই মিউজিকটা খুব বেশি মেলাঙ্কলিক ছিল। সেটা শুনে ইয়াং বলল যে বাজানো মানুষটা খুব প্রফেশনাল মনে হচ্ছে। সোমু তো নিজের বোনের দরজায় এন্টার করতে করতেই বলছিল, সিস্টার, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তখনই ইয়াং বুঝতে পারে যে এই মেলোডি আর কেউ নয়, সোমুর সিস্টারই বাজাচ্ছে। কিন্তু সুয়াংসি নিজের আইস পাওয়ার রিলিজ করে সোমুকে ধাক্কা মেরে সেখান থেকে বাইরে বের করে দেয়। লিঙ্গাস প্যাভিলিয়নের ডিসাইপল হওয়ার কারণে ইয়াং পুরোপুরি ইমপ্রেস হয়ে যায় যে সে কতটা পাওয়ারফুল। দূর থেকে এই লোকটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। এখানে সোমুকে মারার পর তার বোন বলে, তোমার কি জানা আছে আমি তোমাকে কেন মেরেছি? ইয়াংয়ের তো ওই মেয়েটার ভয়েসটাও খুব মিষ্টি লাগছিল। সোমুও কিউরিয়াস ছিল তার বোনের কাছে জানতে যে কেন তার বোন তাকে মারল। সে বলে, অন্য বাচ্চাদের কাছ থেকে মার খেয়ে কেন এসেছ? তুমি কি ঠিকভাবে প্র্যাকটিস করনি, যার জন্য অন্যরা এসে তোমাকে মেরে চলে গেল? সোমু একদম ভালো বাচ্চার মতো নিজের বোনের বকা খাচ্ছিল। আর এটা দেখে তার চামচেরা জোরে জোরে হাসতে শুরু করে। তার রাগী দৃষ্টিতে তাকানোর পর তারা শান্ত হয়ে যায়। এখানে তার সিস্টার বলে, তুমি জানো তো এখন তোমাকে কি করতে হবে? সে বলে, হ্যাঁ, আমি এখন ভালো করে প্র্যাকটিস করব। তার বোন বলে, নিজের কথাগুলো মনে রেখো, যদি ফিউচারে কখনো কারোর কাছ থেকে মার খাও, মনে রেখো সেই পেটানো অবস্থাতেই আমি তোমার অবস্থা আরও খারাপ করে দেব। এই হুমকি শুনে সে সোজা হয়ে দাঁড়ায়, বলে, আমি এক্ষুনি প্র্যাকটিস করতে যাচ্ছি সিস্টার। এখানে সুয়ং জিজ্ঞেস করে, যে তোমাকে মেরেছে সে কি চ্যাং শুরো? ইয়াং সামনে এসে বলে, হ্যাঁ সিনিয়র সিস্টার, ও চ্যাংই ছিল। সিস্টার সুয়ং বলে, আমি কি তোমাকে একটা অ্যাডভাইস দিতে পারি? সে বলে, একদম। সে বলে, আমার ভাইয়ের থেকে দূরে থাকো, না হলে তোমার কাল্টিভেশন এখানেই থেমে যাবে। আর এটা সে খুব রাগের সাথে বলেছিল। এটা দেখে ওই 2 চামচ আবার হাসতে শুরু করে। এখানে সিস্টার বলে, এখন তোমরা সবাই এখান থেকে যেতে পারো, আমাকে প্র্যাকটিস করতে হবে। সুমুও বলে, চলো গাইজ, না হলে তোমাদেরও আমার মতো অবস্থা হবে। সেখান থেকে ফিরে যেতে যেতে ইয়াং এই সিনিয়র সিস্টারের দ্বারা পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। এত অপমানের পর সুমু ডিসাইড করে যে ইয়াংয়ের সাথে মার্কেটে একটু শপিং করা যাক। তাই যখন তারা দুজন নিজেদের জন্য জিনিস দেখছিল, তখন হুংসং এসে আমাদের সুমোর কানে কিছু ফিসফিস করে। সেটা শুনে সে ইভিল স্মাইল দেয়। হুং সুমোকে জানায় যে সে মার্কেটে কাউকে দেখেছে। সুমো এখানে ইয়াংকে বলে, ব্রাদার, আপনি এখানে শপিং করুন, আমি একটু জিওদান লোকদের দেখে আসছি, তারা অনেক প্র্যাকটিস করছে, তাদের সম্পর্কে অনেক শুনেছি, সব ঠিক থাকলে আমি তাদের আপনাকে দেখাতে নিয়ে আসব। হুং চেঁচিয়ে বলে, সত্যি বস, তাদের প্র্যাকটিস এখনও চলছে? আমি তো জানতামই না, আমি ভেবেছিলাম 2 দিন আগেই শেষ হয়ে গেছে। সে আরও কিছু ফাঁস করার আগেই সুমো তার মুখ চেপে ধরে সেখান থেকে যেতে যেতে বলে, ওর কোনো আইডিয়া নেই, আমি দেখে আসছি।
তাদের চলে যাওয়ার পর আমাদের ইয়াং হেসে অন্য কিছু ভাবতে থাকে যে কে জানে সুমো কোথায় যাচ্ছে। কিন্তু সুমো ডিসাইড করে যে নিজের কাল্টিভেশন ইমপ্রুভ করার জন্য তাকে ইয়াং এনার্জির কিছু অ্যাট্রিবিউটস কালেক্ট করতে হবে। এটা ভেবে সে মার্কেটে এদিক ওদিক ঘুরতে শুরু করে। তার চোখ পড়ে এক দোকানের দিকে যেখানে ওনার ঘুমাচ্ছিল, কিন্তু তাকে দেখেই সে ফটাফট জেগে ওঠে। সে আমাদের ইয়াংকে খুব ভালো ট্রিটমেন্ট দিতে দিতে বলে, বলুন স্যার, আপনাকে কি দেখাবো? আমাদের দোকানে এমন সব জিনিস আছে যা আপনাকে খুব পাওয়ারফুল বানিয়ে দেবে। ইয়াং বলে, আপনি কি আমাকে ইয়াং এনার্জি রিলেটেড কিছু জিনিস দেখাতে পারেন? শপকিপার বলে, হ্যাঁ হ্যাঁ, যা পুরো মার্কেটে পাবেন না সেটাই এখানে পাবেন। এটা বলে সে একটা স্টোন, মেডিসিনের বটল আর একটা ওয়েপন বের করে। এই 3টে জিনিস দেখে ইয়াং খুব সারপ্রাইজ হয়ে যায়। শপকিপার প্রথমে সেই পিলসের বটল দেখিয়ে বলে, এই পিলের নাম শান ইয়াং শাও জাং দান, এতে অ্যাবসলিউট ইয়াং এনার্জি রয়েছে। তারপর সে ওয়েপন দেখিয়ে বলে, এই ওয়েপনের নাম লিয়ানবো, এটা লিয়ান ভিলেজের চিফও ইউজ করতেন। ফাইটের সময় এতে তিনি রক্তের নদী বইয়ে দিয়েছিলেন। এর সামনে গানও ফেল। এত কোয়ালিটি শুনে ইয়াং আরও কনফিউজ হয়ে যায় শপকিপারের আচরণ দেখে। এখানে শপকিপার স্টোনটা তুলে বলে, এটা দেখুন, এটা লিঙ্ক শপ ওভেলিয়ানের সবচেয়ে মিস্টিরিয়াস স্টোন। এর ভেতরে 5 ইয়াং এনার্জি অ্যাট্রিবিউটস আছে। তাছাড়া কোথাও চুলকালে এটা দিয়ে চুলকাতেও পারেন। দারুণ জিনিস না? তো দ্রুত বলুন এর মধ্যে থেকে কি কিনবেন। 3টের মধ্যেই ঠাসা ইয়াং এনার্জি। আপনার কাছে যদি বেশি টাকা থাকে 3টেই কিনতে পারেন। আমি তো বলবো 3টেই কিনে নিন। ইয়াংয়ের এই জিনিসগুলো পছন্দ হয় না। সে বলে, আমি আরও দোকান দেখতে চাই। তবে প্রশংসা করতেই হয় এই লোকটার। এমন কথা সে আগে কখনো কোনো শপকিপারকে বলতে শোনেনি। তার কথা শুনে শপকিপার বড় বড় চোখ করে তাকায়, যেন বলে, কি গরিব মানুষ। সোজা বললেই তো পারতে যে তোমার টাকা নেই, অযথা আমার টাইম আর ইমোশন ওয়েস্ট করালে। এটা বলেই সে জোর করে তার পাশে রাখা স্টোনটাও কেড়ে নেয়। শপকিপারের এই বিহেভিয়ার দেখে ইয়াং হতভম্ব হয়ে যায়। একটু আগেই যে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছিল, আর এখন টাকা নেই বুঝতেই তাড়িয়ে দিচ্ছে। ইয়াং ঘুরতেই তার সামনে হাসতে হাসতে হু এসে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য তাকে সামনে দেখে সে খুব শক পায়। তারপর মুখ বাঁকিয়ে তাকে ইগনোর করে সেখান থেকে যেতে চায়, কিন্তু সে বারবার তার সামনে এসে পড়ে। বিরক্ত হয়ে ইয়াং বলে, কি প্রবলেম? সে বলে, কিছু না, তুমি তো সব খুঁজছো তাই না? ওই সাইডে একটা ইয়াং এনার্জির স্টল আছে, সেখানে গেলে তুমি অনেক স্টোনস পেয়ে যাবে। এই ইনফরমেশন পাওয়ার পর সে তাকে থ্যাঙ্কস বলে দ্রুত সামনে এগোতে শুরু করে। আর হু তো ঠিক তার পিছনে পিছনে হাঁটতে থাকে। এটা দেখে সে নিজের স্পিড ইনক্রিজ করে দেয়, কিন্তু সে দেখেই তার পিছনে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ স্লো করে চলার পর ইয়াং বুঝে যায় যে সে আসলে তাকেই ফলো করছে। সে তার সামনে থেমে বলে, তুমি কি আমাকে ফলো করছো? সে বলে, না, এটা তো মার্কেট, আমি এখানে শপিং করছি। তারপর সে আবার বলে, যাই হোক, এটা তো হো সেঞ্চুরি, তোমার লিঙ্গাস পাভিলিয়ন না, তাহলে এত ইরিটেটেড হচ্ছ কেন? আমি তো যে কোনো জায়গায় ঘুরতে পারি, তাই না? এটা কি তোমার কাছে ম্যাটার করে যে আমি তোমাকে ফলো করছি, নাকি তোমার আমার ব্যাপারে কেয়ার হচ্ছে? সে রেগে গিয়ে বলে, খবরদার, যদি আমাকে ফলো করো, আমি এমনিতেই তোমার ওপর অ্যানয়েড। এই কথায় সে একটা কিউট রিয়াকশন দিয়ে বলে, আমি এমন কি করলাম? নাকি লাস্ট টাইমের জন্য এখনও রেগে আছো? লাস্ট টাইমের কথা মনে পড়তেই বেচারা ইয়াং লাল হলুদ হয়ে যায়। তাই নিজের ইমোশনস লুকিয়ে বলে, আমি তোমার দিকে অ্যাটেনশন দেব কেন? আমার কাছে এত টাইম নেই। এটা বলেই সে মার্কেটের ভেতরে সামনে এগিয়ে যায়। বেচারি হু এতে খুশিই হয়ে যায়। ইয়াং তাকে ইরিটেট করলেও তার কিচ্ছু যায় আসে না, বরং সে এতে মজা পেতে শুরু করে। মার্কেটের ভেতরে এগোতে এগোতে হঠাৎ এক্সপ্লোর করতে করতে ইয়াংয়ের কোর গ্লো করতে শুরু করে। এতে সে বুঝে যায় যে তার দরকারি জিনিস আশেপাশেই আছে। কাছেই একটা স্টোন শপ ছিল, তাই সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেটা চেক করে। দোকানের ভেতরে ঢুকতেই সে ইয়াং এনার্জির অনেক অ্যাট্রিবিউটস দেখতে পায়। সেটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। কোয়ালিটিও হাই লেভেলের লাগছিল। শপকিপার সামনে কাউকে দেখে চমকে যায়, আর সে ছিল হুমাই। হুমাই তাকে শান্ত থাকতে ইশারা করে। এখানে ইয়াং জিজ্ঞেস করলে যে এই স্টোনসের দাম কত? শপকিপার বলে 500 টাইলস। সে মনে মনে ভাবতে থাকে, এত টাকা তো আমি আমার পুরো জীবনে দেখিনি। 350 হলেও বুঝতাম, কিন্তু 100-200 না। এই 500 টাইলস জোগাড় করতে হলে তো আমাকে কাউকে রব করতে হবে। শপকিপার আরও অনেক স্টোনসের প্রাইস বলতে বলতে বলে, আমাদের মতো ফেয়ার প্রাইস পুরো মার্কেটে আর কেউ দেবে না।
ইয়াং বলে, আপনি কি একটু কম করতে পারেন? শপকিপার কনফিউজ হয়ে যায়, কিন্তু হুমাইয়ের দিকে তাকাতেই সে ইশারা করে। ইশারা পেয়ে সে বলে, হ্যাঁ, আপনি যত বলবেন আমি তত কম করব। বলুন, কতটা কমাতে চান? ইয়াং শুধু 5 আঙুল দেখায়। শপকিপার বলে, আচ্ছা, 5 টাইলস কম করতে চান? আগে বললেই তো পারতেন, এমনিই করে দিতাম। ইয়াং না বলে দেয়। বেচারা শপকিপার হুমাইয়ের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, যদি 50 টেলস কম করতে চান করে দিলাম। কিন্তু ইয়াং বলে, আমি 50 টেলস কম করতে চাই না, আমি 50 টেলসেই কিনতে চাই। এটা শুনে শপকিপার আর হুমাই দুজয়েরই মুখ খোলা থেকে যায়। বেচারা শপকিপার আজব মুখভঙ্গি করে হুমাইয়ের দিকে তাকায়, আর না চাইলেও সে বলে দেয়, দিয়ে দাও। শপকিপার বলে, ভাই, আপনি কি বলছেন? 500 টেলস আর 50 টেলস এক হয় নাকি? আপনার কি মনে হয় এত কমে জিনিস আসে? আমি যদি এত চিপে দিই তাহলে আমি আর্ন করব কি, খাবো কি? আপনি যে সেলিং প্রাইস বলছেন সেটা তো একেবারে গ্রাউন্ড টাচ করছে। আমি এটা গ্যাংয়ের পক্ষ থেকে সেল করছি। আপনি প্রপার টাকা না দিলে আমাকে নিজের পকেট থেকে দিতে হবে। ইয়াং তার প্রবলেম শুনে তার প্রতি সিম্পথি অনুভব করতে থাকে, কিন্তু হুমাই তাকে ধমক দিয়ে বলে, যত বলা হয়েছে ততটাই কর। চিপ করতে বলেছি না? তাহলে চিপই করো। শেষ পর্যন্ত এত বকবক কেন করছো? সে ভীষণ বাজেভাবে হুমকি দিচ্ছিল। বেচারা শপকিপার আর কিছুই বলতে পারছিল না। হুমায়ের এতক্ষণকার আচরণ দেখেই ইয়াং বুঝে গিয়েছিল যে এই শপটা হুমায়ের ব্লাডি গ্যাংয়ের। সে তো বেশ কিউট ভঙ্গিতে তার কাছে এসে বলছিল, হ্যাঁ, এটা আমারই শপ। এখন এটা জানার পরও কি তোমার এই স্টোনসগুলো দরকার নেই? যাই হোক, তুমি যত দামে বলেছ ঠিক তত দামেই আমি এই স্টোন তোমাকে দেব, কিন্তু তোমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। এই কথা বলতে বলতে সে তার খুব কাছে চলে আসে। বেচারা শপকিপার তাকে বলে, আপনি কি করছেন মিস? গ্যাং লিডার জানতে পারলে আমাকে মেরে ফেলবে। হুমাই তখন বলল, এখনই যদি তোমার এই বকবক বন্ধ না করো তাহলে আমি নিজেই মেরে ফেলব। শপকিপার তখন ভয় একেবারে কাঁপতে থাকে। এদিকে হুমাই আমাদের ইয়াংকে সেডিউস করতে করতে কি যেন মানাতে চাইছে। ইয়াং তার এই ফালতু আচরণগুলো দেখার পর বলল, কোনো সমস্যা নেই, আমি পুরো টাকা পে করে দেব। আমি 500 টেলস দিতে না পারলে কি হয়েছে? ওই অ্যামাউন্টের সমান আমার কাছে প্লেন্টি বেল আছে। হুমের কথা মানার চেয়ে লুট হওয়াকেই সে বেশি পছন্দ করবে, এমনটাই ইয়াংয়ের ধারণা। সে নিজের কাছে থাকা পেলজের বোতলটা শপকিপারের হাতে তুলে দেয়, যেটা সোমু তাকে দিয়েছিল। সোমু তাকে 10টা হাই লেভেলের শ্যান পেলস দিয়েছিল, যার রেট প্রায় 500 টেলস। ওগুলো হাতে পেয়ে শপকিপার ভীষণ খুশি হয়ে যায়। ইয়াং বলে, তাহলে এটাকেই তোমার প্রাইস ধরা যায়, তাই না? শপকিপার পেলস গুনতে গুনতে বলে, হ্যাঁ, একদম ঠিক, এটা পুরো 500 টেলস হয়ে গেছে। এরপর সে তাকে একটি ছোট সাইজের ইয়াং এনার্জি ভরা স্টোন ধরিয়ে দেয়। এই লাভা স্টোন হাতে নিতেই আমাদের ইয়াংয়ের ভেতর থেকে প্রচণ্ড ইয়াং এনার্জি অনুভব করতে থাকে। ট্রেড শেষ করে সে বলে ওঠে, তো এভাবেই হয় বিজনেস। এখানে তাকে খুশি দেখে হুমায়ের তো একেবারে কলেজা জ্বলে যাচ্ছিল। সে মনে মনে ভাবে, আমার কথা মানার বদলে এটা বিল পে করাই পছন্দ করল। এখন ইয়াংকে মানাতে, তাকে বোঝাতে সে নিজের শপে থাকা একেবারে ছোট্ট একটা বক্স তুলে ইয়াংয়ের হাতে দিয়ে দেয়। বেচারা শপকিপার সেটাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু হুমাই তো ইয়াংকে বলেই দেয়, এটা আমাদের শপ থেকে ফ্রি দেওয়া হচ্ছে। এখন এটা শুনে ইয়াং না চাইলেও রাখতে বাধ্য হয়। বেচারা শপকিপার তখন বলে, এটার দাম এখন আমাকে দিতে হবে। সেখান থেকে বেরোনোর পর ইয়াং মার্কেটের যেদিকেই যায় হুমাই ঠিক তার পেছন পেছন চলতে থাকে। পুরো মার্কেট জুড়ে তাকে ফলো করার পর ইয়াং যখন নিজের ঘরের দিকে রওনা দেয় তখনও সে রাস্তায় তাকে ফলো করছিল। এখানে দেখানো হয় কিছু লোক ইয়াংকে দেখে বলে ওঠে, এই তো সে। হয়তো তারা ইয়াংয়ের উপর নজর রাখছিল। অনেক দূর হেঁটে ইয়াং নিজের সেক্টের পথের দিকে মোড় নেয়। বেচারি হুমাই তখনও ডিসাইড করতে থাকে তার যাওয়া উচিত কিনা। শেষমেশ বুকের উপর পাথর চাপা দিয়ে সে ওই পথেই হাঁটা শুরু করে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। সেজন্য বেশি নয়, শুধু এই ভিডিওতে 700 ভিউজ কমপ্লিট করে দিও, তাহলে আমি পরের সপ্তাহে ভিডিওটা আরও বড় করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাথে একটা সুন্দর কমেন্ট করে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।